চলেন আমরা হচ্ছে ভার্ব এবং রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসটা করব। ভার্ব এবং রাইট ফর্ম অফ ভার্বের ক্লাসটা অনেক লম্বা একটা ক্লাস। তো আমি চিন্তা করলাম যে আসলে এত লম্বা ক্লাস নিলে যেটা হয়, আহ, আসলে গ্র্যাব করা যায় না অনেক কিছু। অনেক কিছু দেখা যায় যে শুরুর দিকে ঠিকঠাক থাকে, এরপর হচ্ছে মাথার উপর দিয়ে হচ্ছে চলে যায়। মোটামুটি হচ্ছে আপনাদের প্রথম 40 মিনিট পর্যন্ত একটা মানুষের একটা লেকচার হচ্ছে মনোযোগ থাকে। হ্যাঁ, এরপরে হচ্ছে আসলে মনোযোগটা চলে যায়। মনোযোগ এটা এটা হচ্ছে স্বাভাবিক একটা বিষয়, মনোযোগ চলে যায়। তো যাই হোক, এই কারণে ভার্ব এবং রাইট ফর্ম অফ ভার্বের টপিকটাকে হচ্ছে দুই ভাগে আমি ভাগ করেছি। আজকে একটা ভাগ পড়বো এবং আগামীকালকে সকালে হচ্ছে আমরা আরেকটা ভাগ পড়বো। তো চলেন আমরা শুরু করি, অনেকক্ষণ ধরে কথাবার্তা বললাম। ভার্ব আমরা একটানে শেষ করে দিব, হ্যাঁ। ভার্ব ভার্ব বাংলা অর্থ হচ্ছে ক্রিয়া। যখন আপনারা বেসিক যেই ক্লাসটা করেছিলেন সেখানেও আপনারা ভার্ব সম্পর্কে আইডিয়া পেয়েছেন, যে বিভিন্ন ধরনের ভার্ব সম্পর্কে আইডিয়া পেয়েছিলেন। এবং ভার্ব সম্পর্কে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা জানি সেটা হচ্ছে একটা ইংরেজি বাক্য লেখার জন্য বা যে কোনো ধরনের বাক্য লেখার জন্য আসলে ভার্ব হচ্ছে ম্যান্ডেটরি। ভার্ব ছাড়া আপনি ওই বাক্যটা কখনোই লিখতে পারবেন না, এবং ভার্ব ছাড়া কখনোই কোনো ইংরেজি বাক্য হয় না। ভার্বকে কেন্দ্র করেই হচ্ছে আসলে ইংরেজি বাক্যগুলো হয়। তো আমরা বিভিন্ন ধরনের ভার্বের কাজের ভিত্তিতে বা ভার্বটা আসলে একটা বাক্যে কোন জায়গায় বসেছে ওইটার উপরে ভিত্তি করে ভার্বকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। আমরা বিভিন্ন ভাগের কথা জেনেছি, সেগুলো আমি একটু কুইক বলে যাব। যেমন একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এবং হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এটা আমরা কয়েকবার দেখেছি। আমরা এটা বেসিক যখন ক্লাসগুলো হয়েছে, একদম প্রথম ক্লাসটা, সেখানে আমরা দেখেছি। আমরা এইটাকে ভয়েসের যে ক্লাসটা হয়েছে সেখানেও দেখেছি। আমরা অবজেক্ট নিয়ে যখন একটু পড়াশোনা করেছি সেখানে আমরা দেখেছি। তো ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ এটার এখানে আমরা বুঝি যে হ্যাঁ, ভার্বের দুইটা রকম ভেদ আছে, যেখানে একটা একরকম ভার্ব আছে যাদের কোনো অবজেক্ট থাকে না, এবং আরেক রকম ভার্ব আছে যাদের অবজেক্ট থাকে। এটা আমরা মোটামুটি সবাই জানি। ঝামেলা যেটা হয় যে কোনটাকে কোন ধরনের ভার্ব আমরা বলবো, যে যেটার সাবজেক্ট আছে অবজেক্ট আছে, যেটার অবজেক্ট আছে সেটাকে কি আমরা ইনট্রানজিটিভ বলবো নাকি ট্রানজিটিভ বলবো, আবার যেটার অবজেক্ট নাই সেটাকে কি আমরা ট্রানজিটিভ বলবো নাকি ইনট্রানজিটিভ বলবো। তো এইখানে আপনি যে কোনো একটা মনে রাখবেন, হয় আপনি ট্রানজিটিভ মনে রাখবেন, না হয় আপনি হচ্ছে ইনট্রানজিটিভ মনে রাখবেন। যদি আপনি ইনট্রানজিটিভ মনে রাখেন সেক্ষেত্রে এটা এভাবে মনে রাখতে পারেন যে এই যে আইএন দিয়ে মনে রাখতে পারেন হচ্ছে নাই। নাই মানে কি নাই? নাই মানে হচ্ছে অবজেক্ট নাই। তাহলে ইনট্রানজিটিভ যে ভার্বগুলো আছে এগুলোর কোনো অবজেক্ট নাই, এবং বাংলাতে এই ভার্বটাকে বলা হয় অকর্মক ক্রিয়া। অর্থাৎ ইংরেজিতে আমরা যেটাকে অবজেক্ট বলে থাকি, বাংলায় সেটাকে আমরা কর্ম বলি। তাহলে যেই ক্রিয়ার কোনো কর্ম নাই সে হচ্ছে অকর্মক ক্রিয়া, এবং ইংরেজিতে সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। আর যার অবজেক্ট থাকবে তাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। তো আমরা দেখেছিলাম যে একটা অবজেক্ট আমরা কিভাবে চিনতে পারি। কোনো একটা ভার্বকে যদি আমরা কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করি তাহলে যে উত্তরটা আমরা পাবো সেটাই হচ্ছে অবজেক্ট। যেমন করিম হেল্পড মি, এখানে যদি আপনি হেল্পকে প্রশ্ন করেন যে কাকে সাহায্য করলো, তাহলে আপনি উত্তর পাবেন আমাকে, আমাকে সাহায্য করেছে। তাহলে এখানে মি হচ্ছে অবজেক্ট, সুতরাং হেল্প শব্দটা একটা ট্রানজিটিভ ভার্ব। কাউসার ওয়াজ ড্রাইভিং আ নিউ কার, আপনি যদি এই ড্রাইভিং কে প্রশ্ন করেন যে কি ড্রাইভ করছে, কি কি দিয়ে প্রশ্ন করলে আপনি উত্তর পাবেন আর নিউ কার, একটা নতুন গাড়ি ড্রাইভ করছে। তাহলে এই নিউ কারটা হচ্ছে ড্রাইভের অবজেক্ট। সুতরাং এই ড্রাইভ শব্দটাও একটা ট্রানজিটিভ ভার্ব। হেল্প এবং ড্রাইভিং দুটোই ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট আছে। দেখেন আরেকটা বাক্য, সালমা ইজ স্লিপিং নাও, সালমা এখন ঘুমুচ্ছে। এইখানে মেইন ভার্বটা হলো স্লিপিং। স্লিপকে যদি আপনি প্রশ্ন করেন কি বা কাকে, তাহলে কিন্তু আপনি কোনো আসলে উত্তর পাচ্ছেন না। অর্থাৎ এইখানে এই যে স্লিপ, এই স্লিপের কিন্তু কোনো অবজেক্ট নাই। সুতরাং এই স্লিপটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব বা হচ্ছে অকর্মক ক্রিয়া। ইনট্রানজিটিভ ভার্ব বা হচ্ছে অকর্মক ক্রিয়া। তাহলে এটা আপনি যে কোনো, যাদের বুঝতে সমস্যা হচ্ছে বা যারা মনে রাখতে পারেন না তারা যে কোনো একটা মনে রাখবেন, হয় ট্রানজিটিভ না হয় ইনট্রানজিটিভ। তবে আমার কাছে মনে হয় ইনট্রানজিটিভটা মনে রাখাটা হচ্ছে সুবিধাজনক। ইনট্রানজিটিভের শুরুতে আছে আইএন, আইএন দিয়ে আপনি মনে করবেন নাই। তাহলে কি নাই? অবজেক্ট নাই। অবজেক্ট না থাকলে সেটা হবে ইনট্রানজিটিভ। এরপরে আমরা দেখেছিলাম যে একটা ভার্ব
সে টেন্স অনুযায়ী চেঞ্জ হয় নাকি হয় না, সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় নাকি হয় না, এই হওয়া না হওয়ার উপরে ভিত্তি করে ভার্বকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হলো ফাইনাইট ভার্ব এবং আরেকটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো ফাইনাইট ভার্ব কোনটা? যেই ভার্বটা টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, যেই ভার্বটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, সেই ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। যেমন এখানে সারা ইজ ক্রাইং উইথ জয় লেখা আছে, কিন্তু আমরা যদি এখানে সারার বদলে আমরা যদি সাবজেক্ট হিসেবে দে আনি, সেক্ষেত্রে আমরা কিন্তু আর ইজ ব্যবহার করতে পারবো না, আমাদেরকে ব্যবহার করতে হবে আর। তাহলে তখন আমি লিখবো যে দে আর ক্রাইং উইথ জয়। আবার আমি যদি এখানে ভিন্ন একটা টেন্স লিখতে চাই, যেমন এই সেন্টেন্সগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আমি যদি এই সেন্টেন্সগুলোকেই পাস্ট কন্টিনিউয়াস টেন্সে লিখতে চাই, তাহলে আমাকে লিখতে হবে এই রকম, সারা ওয়াজ ক্রাইং, সারা ওয়াজ ক্রাইং। তাহলে এইখানে এই যে ওয়াজ, ইজ এবং আর, এই তিনটা ভার্বই কিন্তু সেন্টেন্স এবং আমার সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়েছে, কিন্তু কমন যেই ভার্বটা ক্রাইং, এই ক্রাইং কিন্তু কোনো চেঞ্জ হয় নাই, এই ক্রাইংটা হচ্ছে এখানে মেইন ভার্ব। তাহলে আমরা বলতে পারি ফাইনাইট ভার্ব হচ্ছে যেই ভার্বটা একটা বাক্যের সাবজেক্ট হিসেবে চেঞ্জ হবে এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হবে, যেটা দিয়ে টেন্স চেনা যাবে, সেটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। যেমন যেমন এখানে দেওয়া আছে জগলু ইজ হ্যাপি, তাহলে ইজ হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। হি পেইন্টেড দ্য ফ্যান্স, তাহলে পেইন্টেড হচ্ছে এখানে ফাইনাইট ভার্ব। শি ওয়াজ ভার্নিশিং দ্য পেইন্টেড ফ্যান্স, এখানে ওয়াজটা হচ্ছে ফাইনাইট ভার্ব। কোনো একটা বাক্যে কেবল একটা ভার্ব যদি থাকে, সেই ভার্বটাই হয় ফাইনাইট ভার্ব। যদি একটা ভার্ব থাকে, সেই ভার্বটাই হবে ফাইনাইট ভার্ব। কিন্তু যদি দুইটা ভার্ব থাকে, তাহলে সাধারণত প্রথম যেই ভার্বটা থাকে সেই ভার্বটা হয় ফাইনাইট ভার্ব, আর পরের যেই ভার্বটা থাকে সেই ভার্বটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তাহলে এখানেও আপনি একটা ভার্ব মনে রাখলে আরেকটা ভার্ব আপনার অটোমেটিক্যালি মনে থাকার কথা। যেমন ফাইনাইট ভার্ব যদি আপনি মনে রাখেন, তাহলে ফাইনাইট ভার্ব কোনটা? যেটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, যেটা দেখে টেন্স চেনা যাবে, সেটাই হবে ফাইনাইট ভার্ব। আর যেই ভার্বটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয় না, টেন্স চেনা যায় না, সেটাকে আমরা বলি নন ফাইনাইট ভার্ব। যেমন এখানে ভার্নিশিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এরপরে একটা বাক্যে ভার্বের কাজের ভিত্তিতে আহ, আমরা ভার্বকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্বটাকে আমরা কিন্তু মেইন ভার্বও বলতে পারি, প্রিন্সিপাল ভার্ব অথবা হচ্ছে মেইন ভার্ব। তাহলে প্রিন্সিপাল মানে হচ্ছে প্রধান, মেইন মানে হচ্ছে প্রধান, তার মানে একটা বাক্যে যেই ভার্বটা প্রধান থাকবে সেটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বলবো, আর যেটা প্রধান থাকবে না সেটাকে আমরা অ্যাসিস্ট্যান্ট বলবো, সাহায্যকারী বলবো, সহায়তাকারী বলবো। এবং ইংরেজিতে সেই সহায়তাকারী ভার্বটাকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব অথবা অথবা হচ্ছে হেল্পিং ভার্ব। এখন এই মেইন ভার্ব এবং প্রিন্সিপাল ভার্বটাকে আমরা কিভাবে চিনতে পারি, এটা নিয়েও কিন্তু আমি বিস্তারিত কথাবার্তা বলেছিলাম। বলা হয়েছিল একটা সেন্টেন্সে যেই ভার্বটা ওই সেন্টেন্সের অর্থ প্রকাশ করে, অর্থাৎ যেই ভার্বের অর্থ প্রকাশিত হয়, সেই ভার্বটাই হয় প্রিন্সিপাল ভার্ব। যেমন আমি যদি বলি যে সারা হ্যাজ বিন ক্রাইং ফর 2 আওয়ার্স, সারা 2 ঘন্টা যাবত কান্না করছে। এখানে দেখুন তিনটা ভার্ব রয়েছে, হ্যাজ বিন এবং হচ্ছে ক্রাইং। এই হ্যাজ বিন এবং ক্রাইং এর মধ্যে, তিনটা ভার্বের মধ্যে আমি কেবল ক্রাইং এর অর্থটা পাচ্ছি, হ্যাজ এর অর্থ আমি এখানে পাচ্ছি না, আবার বিনের অর্থ কিন্তু আমি এখানে পাচ্ছি না। তাহলে এইখানে এই যে ক্রাইং, ক্রাইংটা হচ্ছে আমার মেইন ভার্ব, আর বাকি যেই ভার্বগুলো আছে সেই ভার্বগুলো হচ্ছে আমার অক্সিলিয়ারি ভার্ব বা হচ্ছে হেল্পিং ভার্ব। কোনো একটা বাক্যে যদি একটা ভার্ব থাকে, খেয়াল করেন, কোনো একটা বাক্যে যদি একটা ভার্ব থাকে, তাহলে ওই ভার্বটাই হবে ফাইনাইট ভার্ব, ওই ভার্বটাই হবে প্রিন্সিপাল ভার্ব। যেমন আমি বললাম যে সারা ইজ আ স্টুডেন্ট, সারা ইজ আ স্টুডেন্ট। তাহলে এইখানে এই যে ইজ, ইজ একটা ভার্ব আছে, এই ভার্বই হচ্ছে একটা ভার্বই হচ্ছে ফাইনাইট ভার্ব, এবং এই একটা ভার্বই হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। কোন একটা বাক্যে যদি একটা ভার্ব থাকে, সেটাই ফাইনাইট ভার্ব হবে, সেটাই প্রিন্সিপাল ভার্ব হবে। এখন সেই ভার্বটা ট্রানজিটিভ হতে পারে, আবার ট্রানজিটিভ নাও হতে পারে, সেটা অন্য হিসাব, তবে সেটা অবশ্যই ফাইনাইট হবে এবং হচ্ছে সেটা অবশ্যই প্রিন্সিপাল হবে একটা যদি ভার্ব থাকে। তাহলে আমরা এখানে দেখলাম যে সারা হ্যাজ বিন ক্রাইং, সারা হ্যাজ বিন ক্রাইং। তাহলে এখানে
এখানে হচ্ছে আমরা ক্রাইংটাকে দেখলাম হচ্ছে প্রিন্সিপাল ভার্ব বা হচ্ছে মেইন ভার্ব। আচ্ছা, এরপরে আসেন আমরা দেখব হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব মানে হচ্ছে যে সাহায্যকারী ক্রিয়া। ঠিক আছে, তাহলে সাহায্যকারী ক্রিয়া দুই ধরনের হতে পারে। একটা হচ্ছে মোডাল অক্সিলারি এবং আরেকটা হচ্ছে বি ভার্ব। তো মোডাল অক্সিলারি গুলোকে আমরা চিনি, যেমন হচ্ছে ক্যান, কুড, মে, মাইট, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি। আর আরেকটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি বা এগুলোকে টেন্স অক্সিলিয়ারি বলা হয়, যেমন এই যে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, হ্যাঁ, এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন যে এইখানে এখানে ধরেন হচ্ছে আপনার আহ, এই বাক্যটাতে কিন্তু হয়তো আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই, হ্যাজ বিন এবং হচ্ছে ক্রাইং, এখানে তিনটা ভার্ব আছে, তাহলে এইখানে আমি কোনটাকে ফাইনাইট ধরবো এবং কোনটাকে হচ্ছে নন ফাইনাইট ধরবো? ঠিক আছে, তাহলে এটা আপনি সংজ্ঞা থেকে কিন্তু বুঝতে পারবেন। এগুলো একটু কেন জোর দিচ্ছি, কারণ এরকম প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে যে নিচের কোনটি ফাইনাইট ভার্ব বা নিচের কোনটি ট্রান্সিটিভ ভার্ব, হ্যাঁ, বা নিচের কোনটি প্রিন্সিপাল ভার্ব, এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষাতে আসতে পারে। তো দেখুন, আমরা বলেছিলাম যে যেই ভার্বটা যেই ভার্বটা দেখে আপনি হচ্ছে যে টেন্স চিনতে পারবেন এবং যেই ভার্বটা সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে, সেই ভার্বটাকে আমরা ফাইনাইট ভার্ব বলবো। আমরা যদি এই যে প্রথম যে বাক্যটা আছে যে সারা হ্যাজ বিন ক্রাইং, আমরা যদি এটাকে এরকম লিখি যে দে হ্যাভ বিন ক্রাইং, হ্যাঁ, আবার যদি লিখি যে আবার যদি লিখি হচ্ছে যে সারা হ্যাড বিন ক্রাইং, যদি এরকম লিখি, তাহলে এখানে দেখুন কোন ভার্বটা সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হচ্ছে। সারার সাথে আমরা হ্যাজ বসিয়েছি, দে এর সাথে আমরা বসালাম হ্যাভ, আবার যখন এটাকে আমরা পাস্ট টেন্সে লিখতে চাইলাম তখন আমরা বসালাম হচ্ছে হ্যাড। তার মানে এই যে বিন ক্রাইং যে পোর্শনটা, এই বিন ক্রাইং পোর্শনটা কিন্তু কোনো চেঞ্জ হয়নি, সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী চেঞ্জ হয়নি। তার মানে আমার বিন এবং হচ্ছে ক্রাইং এই দুইটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব এবং হ্যাজ, হ্যাভ, হ্যাড এগুলো হচ্ছে আমার ফাইনাইট ভার্ব। ঠিক আছে, তাহলে আমরা কিছু ভার্ব দেখলাম, যেই ভার্বগুলো বিভিন্নভাবে ভার্বকে নামকরণ করা যায়, সেই ভার্বগুলো আমরা দেখেছি। এগুলো হচ্ছে মোডাল অক্সিলারি ভার্ব। এই মোডাল অক্সিলারি ভার্বগুলোর একটা বিশেষত্ব আছে, সেই বিশেষত্ব হচ্ছে এই মোডাল অক্সিলারি ভার্বগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম হয়। বেস ফর্ম ছাড়া অন্য কোনো কিছু কখনোই হবে না। ঠিক আছে, এটা হচ্ছে একটা খুবই বেসিক একটা জিনিস। বেস ফর্ম কি? বেস ফর্মটা কি? বেস ফর্মটা হচ্ছে যে যেমন যেমন ধরেন যেমন হচ্ছে ব্রেক। ব্রেক ব্রেক হচ্ছে একটা ভার্ব। এই ব্রেকের বিভিন্ন ফর্ম হতে পারে ভার্বের, যেমন একটা হতে পারে ব্রেকস, একটা হতে পারে হচ্ছে ব্রেকিং, আর একটা হতে পারে হচ্ছে ব্রোক, আবার আরেকটা হতে পারে ব্রোকেন। দেখেন এই ব্রেক যে ভার্বটা, এই ভার্বটার টোটাল হচ্ছে পাঁচটা ফর্ম হতে পারে। এই যে এটা একটা ফর্ম, এটা একটা ফর্ম, এইটা একটা, এটা একটা এবং এটা একটা, হ্যাঁ। তাহলে এইখানে আমার বেস ফর্ম মূলত কোনটা? বেস ফর্ম হচ্ছে এই প্রথম যেই ফর্মটা, এটা হচ্ছে বেস ফর্ম, যেটা আসলে কোনো ধরনের পরিবর্তন হয় না। এটার সাথে কোনো এস বাই এস থাকবে না, এটার সাথে কোনো আইএনজি থাকবে না, এটা কোনো পাস্ট পার্টিসিপল হবে না, অথবা এটা কোনো পারফেক্ট হবে না, পাস্ট টেন্স অথবা পাস্ট পার্টিসিপল হবে না। অর্থাৎ আমরা যে ওই যে দেখেছিলাম যে টু এর পরে আমরা কি ইউজ করি, টু এর পরে আমরা ভার্বের বেস ফর্মটা ইউজ করি, যেমন টু ব্রেক, এটাকে যদি ইনফাইনিটিভ বলে আর টু এর পরে সবসময় আমরা ভার্বের বেস ফর্ম ইউজ করি। ঠিক তেমনি ভাবে এই যে শেল, উইল, ক্যান, মে, মাস্ট, উড, কুড, মাইট, শুড, এগুলোর পরেও আমরা সবসময় ভার্বের বেস ফর্মটা ব্যবহার করব। তো চলেন আমরা একটু রিক্যাপ করে আসি, আমরা কি কি জিনিস আসলে দেখলাম এখানে, যে ভার্ব সম্পর্কে আমরা কি কি জিনিস জানলাম। আমরা দেখলাম যে একটা ভার্বকে কেন্দ্র করে একটা বাক্য গঠিত হয় এবং এই ভার্বটাকে বিভিন্নভাবে, বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা যায়। একটা দৃষ্টিকোণ হচ্ছে এই ভার্বটার অবজেক্ট কি আছে নাকি নাই। যদি অবজেক্ট না থাকে তখন সেই ভার্বটাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। যদি অবজেক্ট থাকে সেই ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব। বাংলায় ট্রানজিটিভ মানে হলো সকর্মক ক্রিয়া, আর ইনট্রানজিটিভ ভার্বের মানে হচ্ছে অকর্মক ক্রিয়া। এরপরে আমরা দেখলাম হচ্ছে ফাইনাইট এবং হচ্ছে নন ফাইনাইট। ফাইনাইট হচ্ছে কারা, কোন ভার্বগুলো? যেই ভার্বগুলো একটা সেন্টেন্সে বসে সেই সেন্টেন্সটার টেন্স অনুযায়ী চেঞ্জ হতে পারে, সেই সেন্টেন্সটার সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হতে পারে, সেই ভার্বগুলোকে আমরা ফাইনাইট ভার্ব বলি। এবং যেই ভার্বগুলো
চেঞ্জ হয় না সাবজেক্ট এবং টেন্স অনুযায়ী, সেই ভার্বগুলোকে আমরা নন ফাইনাইট ভার্ব বলি। ফাইনাইটের বাংলা যেটা আহ, সেটা হচ্ছে যে সমাপিকা ক্রিয়া, আর নন ফাইনাইটের বাংলা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। এরপরে আমরা দেখলাম প্রিন্সিপাল ভার্ব অথবা হচ্ছে মেইন ভার্ব। প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হচ্ছে একটা বাক্যে যেই ভার্বটার অর্থ প্রকাশিত হয় সেই ভার্বটাকে আমরা প্রিন্সিপাল ভার্ব বা হচ্ছে মেইন ভার্ব বলবো। এবং একটা বাক্যে যদি একটা ভার্ব থাকে সেই ভার্বটাই প্রিন্সিপাল ভার্ব হয়, সেই ভার্বটাই মেইন ভার্ব হয় এবং সেই ভার্বটাই ফাইনাইট ভার্ব হয়। এরপরে আমরা দেখলাম এই মেইন ভার্বের অর্থ প্রকাশ করার জন্য কিছু অ্যাসিস্ট্যান্ট থাকে, সেই অ্যাসিস্ট্যান্টদেরকে বলা হয় অক্সিলিয়ারি ভার্ব। তবে এই অক্সিলিয়ারি ভার্ব আবার দুই টাইপের হতে পারে। একটা হচ্ছে প্রাইমারি অক্সিলিয়ারি, এটা মূলত হচ্ছে বি ভার্ব এবং হচ্ছে হ্যাজ হ্যাভ এই ভার্বগুলো। আরেক প্রকারের ভার্ব হচ্ছে মোডাল অক্সিলিয়ারি, যেমন শেল, উইল, ক্যান, মে, মাস্ট, উড, কুড, মাইট, শুড ইত্যাদি। এই মোডাল অক্সিলারি ভার্বগুলোর বিশেষ বৈশিষ্ট্য হলো এই ভার্বগুলোর পরে সবসময় ভার্বের বেইস ফর্ম হয়। ওকে, এখন আসেন আমরা আহ, আরেকটা বিশেষ ধরনের ভার্ব সম্পর্কে জানবো। সেই ভার্বটা হলো কজেটিভ ভার্ব বা হচ্ছে প্রযোজক ক্রিয়া। কজেটিভ ভার্ব বা প্রযোজক ক্রিয়া। যারা মুভি দেখেন বা মুভি সম্পর্কে আইডিয়া রাখেন, দেখবেন মুভির শেষে বা মুভির শুরুতে দুইটা নাম থাকে একদম শেষে। একটা হচ্ছে পরিচালক এবং আরেকটা হচ্ছে প্রযোজক। পরিচালকের ইংরেজি কি? পরিচালকের ইংরেজি হচ্ছে ডিরেক্টর। ডিরেক্টর ডিরেক্টর মানে হলো তিনি পুরো মুভিটাকে বানান, তিনি মুভিটা হচ্ছে পরিচালনা করেন, হ্যাঁ, তিনি হচ্ছে ডিরেকশন দেন। আর আরেকজন থাকে প্রযোজক। প্রযোজকের ইংরেজি হচ্ছে প্রডিউসার। প্রডিউসার, হ্যাঁ। তো এই প্রডিউসারের যেই কোম্পানি, সেই কোম্পানিকে বলা হয় প্রোডাকশন। অমুক প্রোডাকশন, তমুক প্রোডাকশন, ঠিক আছে। তো এই প্রডিউসার কি করেন? প্রডিউসার হচ্ছে টাকা পয়সা দেন, হ্যাঁ। টাকা পয়সা দিলে কাকে দেন? ডিরেক্টরকে দেন। ডিরেক্টর সেই টাকা পয়সা দিয়ে হচ্ছে এই ছবিটা বানান। তার মানে এই প্রডিউসার কিন্তু নিজে ছবিটা বানান না, তিনি হচ্ছে আরেকজনকে দিয়ে, টাকা দিয়ে তিনি ছবিটা বানান। সুতরাং এই যে প্রডিউসার, এই প্রডিউসারের বাংলা হচ্ছে প্রযোজক। হাতে লেখা খারাপ করতেছি কেন? প্রযোজক, ঠিক আছে। তাহলে এই ভার্বের ক্ষেত্রে এরকম কিছু ভার্ব আছে যে ভার্বগুলোকে বলা হয় প্রযোজক ক্রিয়া, ইংরেজিতে বলা হয় কজেটিভ ভার্ব। কেন তাদেরকে কজেটিভ ভার্ব বলা হয়? কারণ তারা আহ, কারণ হয়, কোনো একটা কাজ করানোর কারণ হিসেবে তারা কাজ করে। আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবো। যেমন দেখেন, এখানে দুইটা সেন্টেন্স আপনারা দেখতে পাবেন। প্রথম সেন্টেন্সটা হচ্ছে ফাতিমা ওয়াক্স স্লোলি। ফাতেমা আস্তে আস্তে হাঁটে, ধীরে ধীরে হাঁটে। কিভাবে হাঁটে? তাহলে কিভাবে হাঁটে এটা প্রশ্ন করলে আমরা উত্তর পাই স্লোলি। এখানে স্লোলিটা হচ্ছে একটা অ্যাডভার্ব। আর এই ওয়াক, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটাই হচ্ছে মেইন ভার্ব বা প্রিন্সিপাল ভার্ব। তবে এটা কিন্তু ট্রানজিটিভ ভার্ব নয়, এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, কারণ ওয়াকের কোনো ধরনের অবজেক্ট আমরা দেখতে পাচ্ছি। তাহলে ফাতেমা ধীরে ধীরে হাঁটে। আরেকটা বাক্য দেখেন, ফাতিমা ওয়াক্স দ্য চাইল্ড। এইখানে ফাতিমা কিন্তু নিজে হাঁটে না, সে কি করে? সে শিশুটিকে হাঁটায়। শিশুটিকে হাঁটায়। ফাতিমা ওয়াক্স দ্য চাইল্ড, ফাতেমা শিশুটিকে হাঁটাচ্ছে। তাহলে এইখানে দ্য চাইল্ড, এটা ওয়াক্সের অবজেক্ট হিসেবে বসেছে এবং এইখানে ফাতিমা নিজে কিন্তু কাজটা করছে না, সে আরেকজনকে করাচ্ছে। এই যে আরেকজনকে কাজটা করানো, এই করানোটাকেই বলা হয় হচ্ছে পজিটিভ ভার্ব। আরেকটা হচ্ছে এক্সাম্পল দেই। ধরেন বললাম যে উই ইট রাইস, আমরা ভাত খাই। আমরা ভাত খাই। আর বললাম যে উই ফিড দ্য কাউস, আমরা গরুগুলোকে খাওয়াই। আমরা ভাত খাই, আমরা গরুগুলোকে খাওয়াই। এই যে খাওয়ানোর কাজটা করা, এটাকে বলা হচ্ছে পজিটিভ ভার্ব। আবার দেখেন আরেকটা সুন্দর এক্সাম্পল দেই। যেমন আমরা প্রায় বলি যে আমি চুল কাটবো, হ্যাঁ, আমি চুল কাটতে বের হচ্ছি। যখন আমরা হচ্ছে কোনো আহ, নরসুন্দর, নরসুন্দর এটা হচ্ছে নাপিতের একটা সুন্দর সমার্থক শব্দ, নরসুন্দর। যখন আমরা সেলুনে যাই তখন আমরা কি বলি? যে আমরা চুল কাটতে যাচ্ছি। কিন্তু আসলে কি আমরা চুল কাটি? আমরা চুল কাটি না, আমরা চুল কাটাই আরেকজনকে দিয়ে, কাটাই। এই যে আরেকজনকে দিয়ে আপনি কাজটা করাচ্ছেন, এই কাজগুলোকেই বলা হচ্ছে পজিটিভ ভার্ব। তো ইংরেজিতে কিছু পজিটিভ ভার্ব আছে যেগুলো পজিটিভ ভার্ব হিসেবে বসতে পারে। যেমন এই যে ওয়াক, হ্যাঁ, এটাকে পজিটিভ ভার্ব হিসেবে বসানো যায়। তারপরে ফিড, এটাকে
পজিটিভ ভার্ব হিসেবে হচ্ছে বসানো যায়। তারপরে ধরেন যে টিচ, টিচ কিন্তু নিজে সে শিখছে না, আরেকজনকে শেখাচ্ছে, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে টিচকেও কিন্তু পজিটিভ ভার্ব হিসেবে বলা যেতে পারে। তাহলে এখন কথা হচ্ছে যে এই ভার্বগুলো ছাড়াও ইংরেজিতে কিছু ভার্ব আছে যে ভার্বগুলোকে দিয়ে আপনি আহ, অন্য অনেক ভার্বগুলোকে পজিটিভ ভার্বে পরিণত করতে পারবেন। সেই ভার্বগুলো হচ্ছে মেক, সেই ভার্বগুলো হচ্ছে মেক, গেট, লেট, হ্যাভ, হেল্প। এইগুলো হচ্ছে সেই ভার্ব যে ভার্বগুলো দিয়ে আপনি ইংরেজির অন্যান্য ভার্বগুলোকে পজিটিভ ভার্ব হিসেবে পরিণত করতে পারবেন, ঠিক আছে? যেমন ধরেন আমি বললাম যে হি মেড মি ডু ইট, হি মেড মি ডু ইট। তাহলে হি মেড মি ডু ইট মানে হচ্ছে আমি আসলে নিজে করতে চাই নাই, সে আমাকে এটা করিয়েছে, এটা আসলে তার দোষ। দেখেন এই যে হি মেড মি ডু ইট, তাহলে এখানে আমি কি করলাম, এই যে ডু ভার্বটাকে আমি মেড ভার্বটা দিয়ে পজিটিভ ভার্বে পরিণত করলাম। তো এই পজিটিভ ভার্ব ব্যবহারগুলো শেখা খুব গুরুত্বপূর্ণ, যে কখন আমরা কিভাবে আমরা মেক ব্যবহার করতে পারি, গেট ব্যবহার করতে পারি, লেট, হ্যাভ, হেল্প এগুলো ব্যবহার করতে পারি, এটা খুবই গুরুত্বপূর্ণ। তো সবাই একটু মনোযোগ দেন, আমরা এখন এগুলোর ব্যবহারগুলো শিখবো যেগুলো আসলে আমাদের পরীক্ষাতে কাজে লাগবে। দেখুন এখানে বলেছে যে মেক, লেট, হেল্প, মেক, লেট, হেল্প, এই ভার্বগুলোর পরে ব্যক্তিবাচক এবং বস্তুবাচক যেই অবজেক্টটাই থাকুক না কেন, এর পরের যে ভার্বটা অর্থাৎ যেই ভার্বটাকে আমরা পজিটিভে পরিণত করব সেই ভার্বটা সবসময় প্রেজেন্ট ফর্মে বসবে, অথবা আপনি বলতে পারেন যে সব সময় হচ্ছে বেস ফর্মে বসবে। তো এটা দেখে আসলে তেমন একটা কিছু বোঝা যাচ্ছে না, আমরা এক্সাম্পল দেই। যেমন দেখেন এখানে বলেছে যে দ্য ম্যান মেড মি টু ডু দ্য ওয়ার্ক, দ্য ম্যান মেড মি টু ডু দ্য ওয়ার্ক। আর আরেকটা বাক্য হচ্ছে দ্য ম্যান মেড মি ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে প্রথম যে বাক্যটা সেই বাক্যটা হচ্ছে ভুল বাক্য। কেন ভুল বাক্য? এটাকে দেখে কিন্তু ভুল বলে মনে হচ্ছে না। এখানে যদি ইনকারেক্ট লেখা না থাকতো এবং এই আহ, এখানেও যদি কারেক্ট লেখা না থাকতো তাহলে কিন্তু আপনারা দুইটা বাক্যের মধ্যে কোনটা সঠিক এবং কোনটা ভুল এটা হয়তো অনেকেই বুঝতে পারতেন না। কারণ দ্য ম্যান মেড মি টু ডু দ্য ওয়ার্ক, এটাকে আহ, মনে হচ্ছে যেন এটা একটা শুদ্ধ বাক্য। তাহলে দ্য ম্যান মেড মি টু ডু দ্য ওয়ার্ক এটা আসলে ভুল বাক্য। কেন ভুল বাক্য? কারণ হচ্ছে এই যে মেড, মেড শব্দটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব হিসেবে বসছে এবং সেই পজিটিভ ভার্ব হিসেবে বসে এই ডু ভার্বটাকেও পজিটিভ ভার্বে পরিণত করেছে। দ্য ম্যান মেড মি ডু দ্য ওয়ার্ক, এখানে টু বসবে না। কেন টু বসবে না? কারণ হচ্ছে আমরা একটু আগেই দেখেছিলাম যে মেক, লেট, হেল্প এগুলোর পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকুক বা বস্তুবাচক অবজেক্ট থাকুক, সেই যেই ভার্বটাকে পজিটিভ ভার্বে পরিণত করবে সেই ভার্বটার অবশ্যই প্রেজেন্ট ফর্ম হবে বা বেস ফর্ম হবে। এখন আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই এখানে তো বেস ফর্মটা বসছে, টু বসছে, ডু বসছে বেস ফর্ম, কিন্তু দেখেন এই ডু এর আগে একটা টু আছে, এই টুও হবে না, টু ছাড়াই বেস ফর্ম হবে। তাহলে সঠিক হবে দ্য ম্যান মেড মি ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে দেখুন আরো কিছু বাক্য দেওয়া আছে, যেমন আই লেট নট দ্য সয়েল ডিগ, আই লেট নট দ্য সয়েল ডাগ। তাহলে দেখেন এইখানে কিন্তু দুইটা বাক্যকে দেখে বোঝা যাচ্ছে না যে কোন বাক্যটা আসলে সঠিক বাক্য বা কোনটা আসলে ভুল বাক্য, মনে হচ্ছে দুইটাই আসলে সঠিক বাক্য। কিন্তু দেখুন এখানে বলা আছে আই লেট নট দ্য সয়েল ডিগ, ডিগ মানে হচ্ছে খোঁড়া, খনন করা, এই ডিগের পাস্ট ফর্ম হচ্ছে ডাগ। তাহলে আমরা জানি লেট এটা হচ্ছে একটা পজিটিভ ভার্ব এবং পজিটিভ ভার্বের পরে আহ, দেখেন এখানে দ্য সয়েল আছে, দ্য সয়েল হচ্ছে বস্তুবাচক অবজেক্ট। তো ব্যক্তিবাচক অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট যেটাই থাকুক না কেন ভার্বটা অলওয়েজ বেস ফর্মে বসবে, প্রেজেন্ট ফর্মে বসবে। সুতরাং আমার ডাক এই বাক্যটা ভুল বাক্য। আরেকটা বাক্য দেখেন, রিতা হেল্পড হার মাদার পেইন্টেড দ্য ওয়াল, রিতা হেল্পড হার মাদার পেইন্ট দ্য ওয়াল। দেখুন হেল্প আছে, হেল্প মানে আপনি দেখেই বুঝতে পারছেন এটা একটা পাস্ট টেন্স। তাহলে সঠিক হিসেবে বা আপনার সেন্স হিসেবে আসলে প্রথম বাক্যটাকে সঠিক বলে মনে হবে যে রিতা হেল্পড হার মাদার পেইন্টেড দ্য ওয়াল। যেহেতু এখানে হেল্প আছে সুতরাং আমি এখানেও পাস্ট টেন্সই দিব, কারণ একই সেন্টেন্সে একই টেন্স হয়। তাহলে সেক্ষেত্রে এটা সঠিক হওয়ার কথা ছিল, কিন্তু আসলে এটা ভুল। কারণ হচ্ছে এই যে হেল্প, হেল্প হচ্ছে একটা পজিটিভ ভার্ব এবং পজিটিভ ভার্বের সাথে কখনোই আপনি অন্য কোনো ফর্ম বসাতে পারবেন না, অবশ্যই আপনাকে বেস ফর্মটাই বসাতে হবে। অর্থাৎ এই যে পজিটিভ ভার্বটা হেল্প, লেট বা মেড,
এটা যেই টেন্সেই থাকুক না কেন, সে যাকে পজিটিভ ভার্বে পরিণত করলো সেটা অবশ্যই বেস ফর্মে হবে। তাহলে এখানে আমার প্রথম যে বাক্যটা সেটা হচ্ছে ভুল বাক্য। তাহলে এখানে হচ্ছে আমরা দেখলাম এটা হচ্ছে ভুল বাক্য। তাহলে এখন আমি আপনাদেরকে কিছু হচ্ছে এক্সাম্পল দেই, বা এক্সাম্পল হচ্ছে আপনাদেরকে দেই যে আপনারা আসলে দেখি বলতে পারেন কিনা। ধরেন আমি বললাম যে আমরা এখানে কোনটা কোনটা শিখলাম, আমরা এখানে শিখলাম হচ্ছে মেক লেট হেল্প, মেক লেট হেল্প, ঠিক আছে, মেক লেট হেল্প। আচ্ছা, আমরা একটু পরে হচ্ছে আপনাদেরকে এক্সারসাইজ করাবো। তাহলে আমরা মেক লেট হেল্প এই তিনটা শিখলাম। আচ্ছা, এখন আসেন এই যে হেল্প, এই যে হেল্প, এই হেল্পের ক্ষেত্রে একটা ছোট্ট ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা হচ্ছে হেল্পের পরে হেল্পটা যদি পজিটিভ ভার্ব হিসেবে বসে, তাহলে হেল্পের পরে আপনি চাইলে প্রেজেন্ট ফর্মও বসাতে পারেন, অথবা আপনি চাইলে ইনফাইনিটিভও বসাতে পারেন, দুটোই আপনি বসাতে পারেন। একটু আগে আমরা কি দেখেছিলাম, একটু আগে আমরা দেখেছিলাম যে হেল্পের পরে অবশ্যই প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। শুধু হেল্প নয়, লেট এবং মেকের পরেও প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তো এখানে হেল্পের ক্ষেত্রে একটা এক্সেপশন আছে, সেটা হচ্ছে হেল্পের পরে আপনি চাইলে ইনফাইনিটিভও বসাতে পারেন। যেমন আপনারা এক্সাম্পল দেখেন, যেখানে এখানে তিনটা বাক্য আছে। হিজ ফাদার হেল্পড হিম প্রিপেয়ার্ড হিজ লেসন্স। তাহলে প্রথম বাক্যটা দেখেই বোঝা যাচ্ছে যে হেল্পড হিম আছে, এখানে প্রিপেয়ার দেওয়া আছে, সুতরাং এটা ভুল বাক্য। ওকে, হিজ ফাদার হেল্পড হিম প্রিপেয়ার হিজ লেসন। তাহলে প্রিপেয়ার আছে এখানে, এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, সুতরাং এটা একটা সঠিক বাক্য দেওয়া আছে। হিজ ফাদার হেল্পড হিম টু প্রিপেয়ার হিজ লেসন। আমরা প্রথমে প্রথম বাক্যটা সম্পর্কে শিখেছিলাম যে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। আবার পরে দেখলাম আমরা হেল্পের ক্ষেত্রে একটা এক্সেপশনও কাজ করে, সেটা হচ্ছে আমরা চাইলে ইনফাইনিটিভে বসাতে পারি। সুতরাং হিজ ফাদার হেল্পড হিম টু প্রিপেয়ার হিজ লেসনস, এটা হবে একটা, এখানে আমরা এখানে ইনফাইনিটিভ বসিয়েছি, তাহলে এটা আমার এখানে সঠিক বাক্য। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে হেল্প, আমরা শিখলাম হচ্ছে মেক, এবং আমরা শিখলাম হচ্ছে লেট। এই তিনটা পজিটিভ ভার্ব হচ্ছে আমরা শিখলাম। তাহলে আমাদের শেখা ছাড়া বাকি আছে কোনটা? বাকি আছে হচ্ছে আমরা এখন শিখবো হ্যাভ, এবং এরপরে আমরা শিখবো হচ্ছে গেট। এই দুইটা এখন আমরা শিখবো। তো প্রথমে আসেন আমরা দেখবো হচ্ছে হ্যাভ সম্পর্কে জানবো। হ্যাভ শব্দটাকে দেখলেই আমাদের কাছে মনে হয় যে হ্যাভ শব্দটা হলো একটা এটা পারফেক্ট টেন্সে বসে, যেমন আমরা হ্যাভ বিন, হ্যাজ বিন বসাই, হ্যাড বিন বসাই, এভাবে। কিন্তু হ্যাভ শব্দটা কিন্তু পজিটিভ ভার্ব হিসেবে বসতে পারে। সবাই একটু খেয়াল করেন, যদি এই হ্যাভ শব্দটা পজিটিভ ভার্ব হিসেবে বসে বা বসতে চায়, বা কোনটা সেন্টেন্সে বসে, এবং তারপরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে সে যেই ভার্বটাকে পজিটিভ ভার্ব হিসেবে পরিণত করলো তার প্রেজেন্ট ফর্ম হয়, তার প্রেজেন্ট ফর্ম হয় যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, কেবল ব্যক্তিবাচক। ঠিক আছে। এখন দেখেন, প্রশ্ন আসতে পারে, সম্পূরক প্রশ্ন, যে ব্যক্তিবাচক হইলে প্রেজেন্ট ফর্ম হয়, তাহলে কি বস্তুবাচক হলে ভিন্ন কিছু হয়? হ্যাঁ, বস্তুবাচক হলে ভিন্ন কিছু হয়। সে ভিন্ন কিছুটা কি? যদি অবজেক্টটা বস্তুবাচক হয়, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। পাস্ট পার্টিসিপল ফর্ম কোনটা? ওই যে V3 যে ফর্মটা আছে, সেটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা এক্সাম্পল দেখি, যেমন দেখেন এখানে চারটা সেন্টেন্স দেওয়া আছে। হি হ্যাড মি আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। সে আমাকে লেসনটি বোঝালো, সে আমাকে লেসনটি বুঝিয়েছিল। ঠিক আছে। তাহলে এইখানে দেখেন এই যে হ্যাড মি, তাহলে হ্যাড মি আন্ডারস্ট্যান্ড আমাকে বুঝিয়েছিল, সুতরাং এটা বোঝাই যাচ্ছে এটা একটা পজিটিভ ভার্ব। আর আমরা জানি, একটু আগে আমরা দেখেছি, হ্যাভ এর পরে হ্যাভ হ্যাড হিসেবে বসতে পারে। ঠিক আছে, কারণ এটা এখানে পাস্ট টেন্স বসছে আর কি। যদি এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে আমরা ভার্বটার প্রেজেন্ট ফর্ম বসাই, তাহলে আমরা ভার্বটার বেস ফর্ম বা হচ্ছে প্রেজেন্ট ফর্ম বসাই। ঠিক আছে। তাহলে এখানে আমরা আন্ডারস্ট্যান্ড বসিয়েছি, তাহলে এই বাক্যটা আমার সঠিক বাক্য। পরটা দেখেন, হি হ্যাড মি টু আন্ডারস্ট্যান্ড দ্য লেসন। তাহলে এটা আমার ভুল বাক্য, কারণ হচ্ছে আমি এখানে টু কেন বসাবো? টু তো আমি এখানে বসাবো না, কারণ হ্যাড এর পরে কি আছে? ব্যক্তিবাচক আছে। ওকে, তাহলে এটা আমার ভুল বাক্য। পরটাতে আসেন, আই হ্যাড মাই মেশিন রিপেয়ার, আই হ্যাড মাই মেশিন রিপেয়ার্ড। তাহলে এইটা আমরা হচ্ছে যে কোনটা সঠিক বাক্য, কোনটা ভুল বাক্য? এখানে দেখেন, আই হ্যাড মাই মেশিন রিপেয়ার এবং আই হ্যাড মাই মেশিন রিপেয়ার্ড। তাহলে হ্যাড, হ্যাডের পরে কি আছে? মাই মেশিন। এখানে মেশিনটা হচ্ছে বস্তুবাচক,
যেহেতু বস্তুবাচক অবজেক্ট, সুতরাং আমরা এখানে ভার্বের পাস্ট পার্টিসিপল বা V3 ফর্মটা বসাবো। সুতরাং চতুর্থ যে বাক্যটা সেটা হচ্ছে সঠিক বাক্য এবং তৃতীয় বাক্যটা হচ্ছে ভুল বাক্য। ঠিক আছে, তৃতীয় বাক্যটা হচ্ছে ভুল বাক্য। তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে হ্যাভ। তাহলে এটা যদি আমি একটু রিক্যাপ করি, আমরা দেখলাম যে হ্যাভের পরে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে ভার্বের কি হয়? তাহলে ভার্বের বেস ফর্ম বসে। তাহলে ভার্বের বেস ফর্ম বসে। আর হ্যাভের পরে যদি বস্তুবাচক থাকে সেক্ষেত্রে ভার্বের V3 ফর্মটা বসে। ঠিক আছে, তাহলে আমরা কি কি শিখলাম এতক্ষণ পর্যন্ত? আমরা হ্যাভ শিখলাম, আমরা লেট শিখলাম, আমরা মেক শিখলাম এবং আমরা হচ্ছে হেল্প শিখলাম। এরপরে আমরা সর্বশেষ যেটা শিখব সেটা হচ্ছে গেট। গেট, ওকে। দেখেন, পজিটিভ ভার্ব হিসেবে যদি কোনো জায়গায় গেট আপনি দেখতে পান, গেট, এবং তারপরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট হয়, ব্যক্তিবাচক যদি অবজেক্ট হয় তাহলে এরপরে ইনফাইনিটিভ হয়, ইনফাইনিটিভ হয়। ঠিক আছে, আপনার এটা মুখস্থ করার দরকার নাই, আপনি এক্সাম্পল দেখবেন, এক্সাম্পল দেখে শিখেন। ঠিক আছে, আর তাহলে ব্যক্তিবাচক হলে আমি ইনফাইনিটিভ দিব, কিন্তু যদি বস্তুবাচক হয় তাহলে বস্তুবাচক হলে ভার্বের পাস্ট পার্টিসিপল হয়, ভার্বের পাস্ট পার্টিসিপল হয়। এক্সাম্পল দেখেন, যেমন দেখেন এখানে কি বলেছে, আই গেট জোনাথন পেইন্ট দ্য ওয়াল, আই গেট জোনাথন টু পেইন্ট দ্য ওয়াল। তার মানে এইখানে অর্থটা হচ্ছে কি, আমি জোনাথনকে দিয়ে ওয়ালটা পেইন্ট করালাম। ঠিক আছে, তাহলে এইখানে গেটের পরে কি আছে? ব্যক্তিবাচক অবজেক্ট আছে জোনাথন। তাহলে আমরা জানি ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে গেটের পরে সেটা ইনফাইনিটিভ হয়। তাহলে এখানে টু পেইন্ট হবে সঠিক উত্তর, ভুল অপশন হচ্ছে 1 নাম্বার। এরপরে আমরা দেখলাম যদি গেটের পরে বস্তুবাচক থাকে, যেমন আই গট দ্য ওয়াল, এখানে গটের পরে দ্য ওয়াল আছে, দ্য ওয়াল হচ্ছে বস্তুবাচক। এরপরে কি হবে? টু পেইন্ট হবে না, টু পেইন্ট হবে না, তাহলে পরে কি হবে? এরপরে V3 হবে, পেইন্টেড হবে। তাহলে আই গট দ্য ওয়াল পেইন্টেড, তার আমি ওয়ালটাকে রং করিয়েছি, আমি ওয়ালটাকে রং করিয়েছি। এখন আসেন, আমি আপনাদের অবস্থা বুঝতে পারছি, এই সবগুলা নিয়ে আপনাদের মাথায় হচ্ছে তালগোল পাকিয়ে গেছে। আমরা আবার শুরু থেকে একটু আস্তে আস্তে বোঝার চেষ্টা করি। দেখেন, আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এতক্ষণ পর্যন্ত আমরা 5টা ভার্ব দেখেছি। শুরুতে আমরা দেখেছি মেক, এরপরে দেখেছি লেট, এরপরে হেল্প, এরপরে হ্যাভ এবং এরপরে হচ্ছে গেট। ওকে, এই ভার্বগুলো একটা বাক্যে পজিটিভ ভার্ব হিসেবে বসে বা অন্য আরেকটা ভার্বকে পজিটিভ ভার্বে পরিণত করতে পারে, এবং সেটা সে এই ভার্বগুলো কিন্তু যে কোনো সেন্টেন্সেই বসতে পারে। ঠিক আছে, এরকম না যে সে প্রেজেন্ট টেন্সেই বসবে বা ফিউচার টেন্সেই বসবে, এরকম না, যে কোনো টেন্সে সে বসতে পারে। তো আমরা এখানে দেখলাম যে মেক, লেট এবং হচ্ছে হেল্প, মেক, লেট এবং হচ্ছে হেল্প, এইগুলোর পরে হচ্ছে যে কোনো অবজেক্ট, এগুলোর পরে হচ্ছে যে কোনো অবজেক্ট, যে কোনো অবজেক্ট থাকতে পারে। যে কোনো অবজেক্ট থাকলে কি হবে? যে কোনো অবজেক্ট থাকলে এদের পরের যে ভার্বটা, এদের পরের যে ভার্বটা সেই ভার্বের বেস ফর্ম হয়। ঠিক আছে, এটা আমরা প্রথমে শিখেছিলাম। আচ্ছা, দ্বিতীয় আমরা যে ব্যাপারটা দেখলাম সেটা হচ্ছে যে এখানে ছোট্ট একটা ব্যতিক্রম আছে। সেই ব্যতিক্রমটা হচ্ছে হেল্পের পরে, অবজেক্ট বসবে, এরপরে আপনি চাইলে ইনফাইনিটিভও বসাতে পারেন, অর্থাৎ টু প্লাস হচ্ছে V1, এটাও বসানো যেতে পারে। এটা হচ্ছে হেল্পের পরে। ঠিক আছে, এটা হচ্ছে একটা হেল্পের একটা এক্সেপশনাল নিয়ম। ওকে, এতটুকু পর্যন্ত আশা করি আপনাদের হচ্ছে ক্লিয়ার হয়েছে। ওকে, এরপরে আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে হ্যাভ। হ্যাভ, ঠিক আছে, হ্যাভের আমরা কি শিখলাম? হ্যাভের আমরা দেখলাম যে হ্যাভের পরে, হ্যাভের পরে যদি হ্যাভের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তখন আমরা হ্যাভের পরে V1 বসাই বা ভার্বের বেস ফর্ম বসাই, ভার্বের বেস ফর্ম বসাই। ঠিক আছে, আর যদি হ্যাভের পরে কোনো একটা বস্তু থাকে সেই ক্ষেত্রে আমরা কি বসাই?
সেক্ষেত্রে আমরা হচ্ছে V3 বসাই। এটা গেল হচ্ছে হ্যাভের নিয়ম, ঠিক আছে। আর সর্বশেষ আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে গেট। গেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে আমরা হচ্ছে টু প্লাস হচ্ছে ভার্বের বেস ফর্ম বসাই, ভার্বের বেস ফর্ম বসাই। আর যদি গেটের পরে কোনো বস্তুবাচক কোনো কিছু থাকে সেই ক্ষেত্রে আমরা ভার্বের V3 বসাই, পাস্ট পার্টিসিপল বসাই। এই হচ্ছে মোটামুটি নিয়ম। এখন আমি বুঝতে পারতেছি আপনাদের কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এইখানে দেখলে মনে হয় যে এটা ক্লিয়ার হয়েছে মোটামুটি, আবার যখন এই পাশে আসেন তখন এটা দেখার পরে মনে হয় যে এটা ক্লিয়ার হয়েছে, কিন্তু যখন এই গেটের কাছে আসেন তখন মনে হয় যে বাকিগুলো আসলে তালগোল পাকিয়ে ফেলেছেন। তাহলে এখন এটা আপনি কিভাবে সমাধান করবেন? আপনি যেটা করবেন এই যে এখন আমি আপনাদেরকে বললাম, এরপরে বাসায় বসে ঠান্ডা মাথায় হচ্ছে পিডিএফটা আবার চেক করবেন এবং হচ্ছে কিছু আপনি এক্সারসাইজ করবেন। তো আসলে আমরা কিছু এক্সারসাইজ করি। ধরেন এইটা হচ্ছে এখানে দুইটা বাক্য দেওয়া আছে। আপনি এখানে বলবেন, আপনারা বলবেন, আমি আপনাদের চ্যাটটা হচ্ছে অন করে দিচ্ছি। আপনারা বলবেন এখানে কোন বাক্যটা হচ্ছে ভুল বাক্য। তাহলে এইটা একটু বলেন আমাকে যে কোন বাক্যটা ভুল বাক্য, এই দুইটা বাক্যের মধ্যে কোনটা হচ্ছে ভুল বাক্য, কোনটা ভুল বাক্য। হ্যাভ ইউ হ্যাড ইউর টেম্পারেচার টেকেন ইয়েট? হ্যাভ ইউ হ্যাড ইউর টেম্পারেচার টেকিং ইয়েট, কোনটা এখানে ভুল বাক্য? আরে বাহ, এই যে আপনারা সবাই পারেন, এই যে আপনারা সবাই পারতেছেন, খুব ভালো। দেখেন এখানে হ্যাভ ইউ হ্যাড ইউর টেম্পারেচার, এই যে হ্যাড, এই হ্যাডটা হচ্ছে আমার পজিটিভ ভার্ব, ঠিক আছে। তাহলে ইউর টেম্পারেচার এটা তো বস্তু, সুতরাং তারপরে কি হবে, তারপরে V3 হবে, এখানে টেকিং আছে, সুতরাং এটা হচ্ছে আমার ভুল বাক্য, ঠিক আছে। আচ্ছা, তাহলে আরেকটা হচ্ছে আপনাদেরকে আহ দেই। ধরেন আমি বললাম যে হি হি ডিড নট লেট আস হি ডিড নট লেট আস টু গো। এখন আপনার উত্তর করেন না, হ্যাঁ, তারপর আমি যখন লিখবো তখন হচ্ছে যে আপনার উত্তর করেন। তারপরে ধরেন বললাম যে মাই ব্রাদার হেল্প মাই মাদার হেল্প মি হেল্প মি প্রিপেয়ার মাই লেসন। বলুন তো এখানে কোনটা কোনটা ভুল, বলুন তো এখানে কোনটা ভুল? এখানে কি দুইটাই ভুল নাকি একটা সঠিক একটা ভুল, নাকি দুইটাই ভুল বলেন তো? গুড, আপনারা বুঝতে পারছেন। এখানে হচ্ছে প্রথম যেটা আছে প্রথমটা হচ্ছে ভুল, এবং এটা ক্রস দিয়ে দিই, প্রথমটা হচ্ছে ভুল আর এটা হচ্ছে সঠিক আছে। আচ্ছা, তাহলে এখন দেখেন আমি যদি হেল্পের পরে আমি যদি টু প্রিপেয়ারের বদলে, এই প্রিপেয়ারের বদলে যদি টু প্রিপেয়ার লিখতাম তাইলেও কি সঠিক হইতো না? এটা কি টু প্রিপেয়ার হচ্ছে লেখা যাইতো? টু প্রিপেয়ার কি লেখা যাইতো? গুড, এখানে টু প্রিপেয়ার লেখা যেত। ওকে, এখন আমাকে বলেন এই পজিটিভ ভার্ব মানে আপনি মোটামুটি বুঝতে পারছেন কিনা? যে না আমি মোটামুটি বুঝতে পারছি, কিন্তু এখন হচ্ছে যে এটা একটু প্র্যাকটিস করা লাগবে। মোটামুটি বুঝতে পেরেছেন কি, যে মানে আপনার ধারণাটা ক্লিয়ার হয়েছে কিনা? হ্যাঁ, ধারণাটা ক্লিয়ার হয়েছে কিনা? ওকে, ঠিক আছে, তাহলে ধারণা যদি ক্লিয়ার হয়েছে, ওকে, আমরা হচ্ছে যে এটা, হ্যাঁ, এটা প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস না করলে এটা ভুলে যাবেন, ঠিক আছে, প্র্যাকটিস না করলে ভুলে যাবেন। ওকে, চলেন আমরা সামনের দিকে আগাই। আবার আমি আপনাদের চ্যাটটা অফ করে দিয়েছি। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এতক্ষণ ধরে যেটা, সেটা হচ্ছে আপনার পজিটিভ ভার্ব। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে বিভিন্ন মোডাল ভার্বের হচ্ছে আমরা ব্যবহার শিখব। দেখেন এখানে হচ্ছে যে চারটা বাক্য দেওয়া আছে। আমি একটু আপনাদের হচ্ছে চ্যাট বাক্সটা অন করে দেই, তাহলে হচ্ছে আপনারা উত্তর করতে পারবেন। এগুলো এগুলো উত্তর করাটা আসলে দরকার। দেখেন এখানে একটা শূন্যস্থানপূর্ণ দেওয়া আছে, আই এম লুকিং ফর সামওয়ান হু ড্যাশ প্লে দ্য পিয়ানো। এটা একটু বলেন তো 1 2 3 4 দিয়ে কোনটা সঠিক উত্তর হবে? আই এম লুকিং ফর সামওয়ান হু ড্যাশ প্লে দ্য পিয়ানো। হু, ওকে, এখানে অনেকেই উত্তর দিচ্ছেন ডি, 4 নাম্বার উত্তর দিচ্ছেন অনেকে। ওকে, গুড। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে ক্যান। হ্যাঁ, ক্যান হবে সঠিক উত্তর। অনেকে হচ্ছে এ দিয়েছেন। ওকে, অনেকে এ দিয়েছিলেন, তবে ম্যাক্সিমাম ক্যান দিয়েছেন। আচ্ছা, ওকে। আরেকটা বাক্য দেখেন, উই ওয়ার্কড হার্ড সো দ্যাট উই ড্যাশ সাকসিড। এটা বলেন তো কোনটা হতে পারে? কেন, কেন উত্তর আমরা দিব, কেন উত্তর আমরা দিব। উই ওয়ার্কড হার্ড সো দ্যাট উই ড্যাশ সাকসিড, ক্যান কুড মে শুড, এটা কোনটা হবে বলেন তো? সো দ্যাট, এইটা আবার অনেকেই অনেক রকম উত্তর দিচ্ছেন। উই ওয়ার্কড হার্ড সো দ্যাট উই ড্যাশ সাকসিড।
ওকে, এখানে সঠিক উত্তরটা হবে কুড আসলে, যে সো দ্যাট উই কুড সাকসিড। এখন আসেন যে এই যে উত্তরগুলো হলো, এই উত্তরগুলো আসলে কেন হলো এবং হচ্ছে কিভাবে হলো, সেইটা আমরা এখন আস্তে আস্তে জানার চেষ্টা করব আমাদের পরবর্তী স্লাইডগুলোতে। তো আমি আপনাদের আবারও হচ্ছে যে চ্যাট বাক্সটা অন করে দিব যখন দরকার পড়বে। আচ্ছা, তাহলে দেখেন এখানে আমরা শিখবো হচ্ছে মডাল অক্সিলারি ভার্বের বিভিন্ন নিয়ম কানুনগুলো আমরা শেখার চেষ্টা করব। দেখেন আমরা শুরুতেই বলেছিলাম যে মোডাল অক্সিলারি গুলোর পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়। মোডাল অক্সিলারি গুলোর পরে সব সময় ভার্বের বেস ফর্মটা বসে, যেটাকে আমরা মূলত V1 নামে চিনি, তবে এটাকে আসলে V1 বলা যায় না। হ্যাঁ, বলতে হবে যে বেস ফর্ম হয়। তাহলে এখন এই ক্যান, শুরুতে আমরা শিখব ক্যান। এই ক্যানের পাস্ট ফর্মটা হচ্ছে কুড। ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, এবং আমরা কিন্তু এই কুডটাকে পাস্ট পার্টিসিপল হিসেবে কখনোই ব্যবহার করতে পারবো না। কুডকে কিন্তু আপনি বা ক্যানের ক্যানের কিন্তু কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম নাই। হ্যাঁ, পাস্ট টেন্স হয় কিন্তু পাস্ট পার্টিসিপল ফর্ম হয় না। পাস্ট পার্টিসিপল হয় না মানে কি? ধরেন আপনি এরকম লিখতে পারবেন না যে হি হ্যাভ কুড, হি হ্যাভ কুড, এরকম আপনি কিন্তু লিখতে পারবেন না। অর্থাৎ এই মডাল অক্সিলারি গুলোকে আপনি কখনোই পারফেক্টে বসাতে পারবেন না। ঠিক আছে, মানে পারফেক্টের এই যে V3 হিসেবে আপনি কখনো এটাকে বসাতে পারবেন না। তাহলে ক্যানের পাস্ট পার্টিসিপল হচ্ছে কুড হয়, কিন্তু এটার ক্যানের পাস্ট পাস্ট ফর্ম কুড হয়, কিন্তু কোনো পাস্ট পার্টিসিপল ফর্ম নাই। তাহলে ক্যানটাকে আমরা কখন কখন বসাতে পারি? ক্যান মানে হচ্ছে পারা। তাহলে এই ক্যান দিয়ে আপনি যে কোনো ধরনের ক্ষমতা, সামর্থ্য, যোগ্যতা, এগুলো আপনি আহ, বসাতে পারেন। যেমন করিম ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। করিম ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলতে পারে। ইউ ক্যান অ্যাচিভ এনিথিং ইউ সেট ইউর মাইন্ড টু উইথ হার্ড ওয়ার্ক অ্যান্ড ডিটারমিনেশন। তুমি যা চাইবে তুমি সেটাই আসলে অর্জন করতে পারবে যদি তোমার কঠোর পরিশ্রম থাকে এবং হচ্ছে ডিটারমিনেশন থাকে। তাহলে ইউ ক্যান অ্যাচিভ, তাহলে এই যে সামর্থ্য থাকা, পারা, এটাকে আমরা হচ্ছে এখানে ক্যান দিয়ে প্রকাশ করতে পারি। ক্যানের পাস্ট ফর্মটা হচ্ছে কুড। কুডটাকে আমরা কোথায় কোথায় ব্যবহার করতে পারি? কুডটাকে আপনি অ্যাবিলিটি হিসেবে ব্যবহার করতে পারেন। তবে এটা এরকম হতে পারে যে আপনার অতীতের কোন একটা ক্ষমতা ছিল এবং অতীতে আপনার কোন একটা অ্যাবিলিটি ছিল। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কুড ব্যবহার করতে পারেন। যেমন আমরা হচ্ছে এক্সাম্পল দিই, যেমন হি কুড ডু দ্য ওয়ার্ক। সে এই কাজটা করতে পারতো। অতীতে চলে গেছে, সেই কাজটা করতে পারতো আসলে, এখন সে পারে না। ইফ ইউ স্টাডি হার্ড ইউ কুড ইমপ্রুভ ইউর গ্রেডস সিগনিফিকেন্টলি। যদি তুমি কঠোর পড়াশোনা করতে, তাহলে তুমি তোমার গ্রেডকে সিগনিফিকেন্টলি উন্নতি করতে পারো। তুমি পড়াশোনা করো নাই, তুমি পারো নাই, ঠিক আছে? তাহলে এই ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কুড ব্যবহার করতে পারি। এছাড়াও কোন ধরনের অনুরোধ করার ক্ষেত্রে, হ্যাঁ, রিকোয়েস্ট করার ক্ষেত্রে, পোলাইট রিকোয়েস্ট করার ক্ষেত্রে আপনি কুড ব্যবহার করতে পারেন। যেমন কুড ইউ হেল্প মি টু ডু দ্য সাম, তুমি কি আমাকে এই অঙ্কটা করতে সাহায্য করতে পারো? দেখেন এইখানে এই যে হেল্প, হেল্পটা কিন্তু পজিটিভ ভার্ব হিসেবে বসছে। এই যে দেখেন মি আছে, মি এর পরে টু ডু দ্য সাম আছে। আমি যদি এখানে টুটা নাও বসাইতাম তাহলেও কিন্তু এই বাক্যটা সঠিক হইতো। তখন তো এরকম, কুড ইউ হেল্প মি ডু দ্য সাম। আই হ্যাভ এ হেডেক, কুড ইউ বাই সাম অ্যাসপিরিন ফর মি। তাহলে কুড ইউ বাই সাম অ্যাসপিরিন ফর মি, তার মানে এখানে আসলে অনুরোধ বোঝানো হচ্ছে, বিনীত অনুরোধ বোঝানো হচ্ছে। আবার এই অতীতে আপনি কোন একটা কাজ করতে পারতেন কিন্তু আপনি করেন নাই, সেক্ষেত্রে আমরা সেটাকে কুড হ্যাভ দিয়ে বলতে পারি। যদিও এটা এখন আপনারা ফুল বুঝবেন না, কারণ আপনাদের কন্ডিশনালের একটা ক্লাস বাকি আছে। কন্ডিশনালটা আমরা আগামীকাল সকালে ইনশাল্লাহ দেখব। আমরা এক্সাম্পল দেখি। যেমন দেখেন এখানে বলেছে আই কুড হ্যাভ হেল্প দ্য পুয়ার। আমি এই গরিব মানুষটিকে সাহায্য করতে পারতাম বা গরিবদের আমি সাহায্য করতে পারতাম, কিন্তু আপনি করেন নাই। এই ক্ষেত্রে আপনি কুড হ্যাভ ব্যবহার করতে পারেন। কুড হ্যাভ এর পরে অবশ্যই ভার্বের V3 বসবে। আরেকটা এক্সাম্পল দেখেন, হি কুড হ্যাভ হি কুড হ্যাভ টেকেন দ্য আর্লিয়ার ট্রেন। সে আগের ট্রেনটি নিতে পারতো, বাট হি চুজ টু ওয়েট, কিন্তু সে অপেক্ষা করাটাই পছন্দ করেছিল বা অপেক্ষা করাটাই সে চুজ করেছিল। তাহলে এইখানে হচ্ছে কি, সে করতে পারতো কিন্তু করে নাই। এই ক্ষেত্রে আমরা কুড হ্যাভ হেল্পটা কিন্তু বসাতে পারি। ঠিক আছে, আচ্ছা এখন আসেন দেখেন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, সামডে সায়েন্টিস্ট উইল ড্যাশ ফাইন্ড আ কিউর ফর ক্যান্সার।
এখানে সঠিক উত্তরটা হচ্ছে সামডে। সামডে কোনো একদিন, সামডে মানে হচ্ছে এখানে কোনো একদিন বোঝাচ্ছে, ঠিক আছে? এই সামডে পুরোটা হচ্ছে একটা ফ্রেজ, সামডে মানে হচ্ছে কোনো একদিন। তাহলে সামডে সায়েন্টিস্ট উইল ড্যাশ ফাইন্ড আ কিউর ফর ক্যান্সার। কোনো একদিন বিজ্ঞানীরা ক্যান্সারের কিউর আবিষ্কার করতে সমর্থ হবে। তো এখানে আমি সঠিক উত্তর দিব হচ্ছে কোনটা? সঠিক উত্তর দিব হচ্ছে বি এবল টু। সামডে সায়েন্টিস্ট উইল বি এবল টু ফাইন্ড এ কিউর ফর ক্যান্সার। তাহলে এখন আসেন এখানে, এই যে উইল বি এবল টু অর্থ কিন্তু সমর্থ হওয়া বা সামর্থ্য থাকা। আবার হচ্ছে আমরা এখানে কিন্তু একটু আগে দেখছিলাম ক্যান, ক্যান মানেও কিন্তু সামর্থ্য থাকা। তাহলে এখানে ক্যান এবং হচ্ছে বি এবল টু, এই দুইটার মধ্যে আসলে পার্থক্য জায়গাটা কোন জায়গায়, এটা আসলে একটু বুঝতে হবে। প্রথম কথা হচ্ছে ক্যানকে আপনি প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার টেন্সে ব্যবহার করতে পারবেন না। প্রেজেন্ট পারফেক্ট অর্থাৎ ওই যে আমরা দেখেছিলাম ক্যানকে ওই যে কুড V3 ফর্ম হিসেবে আপনি ইউজ করতে পারবেন না, সেটা এখানে বলা হচ্ছে ক্যানকে আপনি কখনোই প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করতে পারবেন না, এবং ক্যানকে আপনি কিন্তু ফিউচার টেন্সেও ব্যবহার করতে পারবেন না। আর যেই সব জায়গাতে আপনি ক্যান ব্যবহার করতে পারবেন, এই যে প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচার টেন্স, এইসব জায়গাতে আপনি ক্যানের বিকল্প হিসেবে বি এইবল টু ব্যবহার করতে পারেন, ঠিক আছে? যেমন দেখেন, I have been able to finish all my work on this time this week. I have been able, I have been able to finish my all my work on time this week. ঠিক আছে? তাহলে আমি হচ্ছে এই উইকে আমার সব কাজ সময় মতো শেষ করতে পারবো। With practice, you will be able to solve complex math problems more easily. দেখেন প্রথম যেই প্রথম বাক্যটাতে আমরা কি করলাম, এটাকে আমরা প্রেজেন্ট পারফেক্টে বসাই দিলাম, পারফেক্ট আমরা বসাতে পারলাম, কারণ এখানে আমরা ক্যান আসলে বসাতে পারতাম না, এই যে বিন এবলটা আমরা বসিয়েছি। হ্যাঁ, বিন এবল, এখানে আপনি কিন্তু এরকম বলতে পারতেন না যে কুড, আই হ্যাভ কুড ফিনিশ, এরকম কিন্তু হবে না, ঠিক আছে? তো এটা হবে না। ওকে, উইথ প্র্যাকটিস ইউ উইল বি এবল টু সলভ কমপ্লেক্স ম্যাথ প্রবলেমস মোর ইজিলি। তাহলে এখানে কিন্তু আপনি হচ্ছে ইউ ক্যান বি এবল আপনি বলতে পারবেন না, তাহলে এখানে আমরা বলতে পারবো ইউ উইল বি এবল, তাহলে ভবিষ্যতের কাজ বোঝানো হচ্ছে। তো এখন এই বি এবল টু কোন কোন জায়গায় ব্যবহার হতে পারে? বি এবল টু কারটাকে আপনি এম ইজ আর এবল টু হিসেবে ব্যবহার করতে পারেন, এটাকে আপনি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন এবল টু হিসেবে ব্যবহার করতে পারেন, এটাকে আপনি ওয়াজ অথবা ওয়ার এবল টু হিসেবে ব্যবহার করতে পারেন, এটাকে আপনি শেল বি, উইল বি এবল টু হিসেবেও ব্যবহার করতে পারেন, ঠিক আছে? চলুন আমরা এখানে একটা এক্সাম্পল দেখি। ডেসপাইট দ্য চ্যালেঞ্জেস দ্য টিম ওয়াজ এবল টু কমপ্লিট দ্য প্রজেক্ট অন টাইম। অর্থাৎ এখানে মেইন ব্যাপারটা হলো ক্যানকে আপনি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট এবং ফিউচারে ব্যবহার করতে পারবেন না, কিন্তু যে বি এবল টু, এটাকে আপনি যে কোনো জায়গাতে ব্যবহার করতে পারবেন, টেন্স অনুযায়ী এটাকে আপনি যে কোনো জায়গাতেই ব্যবহার বসাতে পারেন। ডেসপাইট দ্য চ্যালেঞ্জেস দ্য টিম ওয়াজ এবল টু কমপ্লিট দ্য প্রজেক্ট অন টাইম। With the new update, users will be able to customize their profiles more easily. ঠিক আছে? তাহলে will be able to customize, তাহলে করতে পারবে, ভবিষ্যতের কাজটা আমরা বুঝাচ্ছি। এরপর আসেন আমরা দেখবো হচ্ছে will এবং হচ্ছে would। ক্যানের যেরকম কুড হয়, উইলের ওইরকম হচ্ছে উড হয়, এবং এই উডকেও আপনি কিন্তু V3 হিসেবে ব্যবহার করতে পারবেন না। উইল দিয়ে আমরা কি করতে পারি, কোন কোন জায়গায় আমরা ব্যবহার করতে পারি? উইল দিয়ে আপনি কোনো কিছু জিজ্ঞাসা করতে পারেন, কোন একটা ভবিষ্যতের ঘটনা আপনি প্রকাশ করতে পারেন। যেমন উইল ইউ গো টু স্কুল, তুমি কি স্কুলে যাবে? তাহলে এইখানে হচ্ছে আমরা উইল দিয়ে প্রকাশ করলাম, এটাকে ভবিষ্যতের ঘটনাও হতে পারে, সামনের ঘটনা ভবিষ্যতের ঘটনা এখানে বোঝানো হচ্ছে, আবার আমি এখানে আস্ক করছি, জিজ্ঞাসা করছি। আর উড দিয়ে কি হবে? উড দিয়ে হচ্ছে আপনি বিনীত কোনো অনুরোধ করতে পারেন, অথবা হচ্ছে যে আপনি অতীতের কোনো অভ্যাস আপনার ছিল বর্তমানে নাই, সেটা আপনি করতে পারেন। একটু আগে পোলাইট রিকোয়েস্ট আমি আমরা আরেকটা জায়গাতে এটা দেখেছিলাম, সেটা কি ছিল? পোলাইট রিকোয়েস্টের ক্ষেত্রে একটু আগে আমরা দেখছিলাম কুড, তাহলে আপনি কুডও ব্যবহার করতে পারেন, আপনি হচ্ছে উডও ব্যবহার করতে পারেন, ঠিক আছে? তবে উডটা হচ্ছে এটা শুনতে সুন্দর লাগে এবং এটা হচ্ছে ফর্মাল। তাহলে আমরা এক্সাম্পল দেখি, যেমন দেখেন এখানে বলেছে উড ইউ গিভ মি আ পেন, তুমি কি আমাকে একটা কলম দিতে পারো? আই উড ওয়াচ আ লট অফ টিভি, আমি একসময় প্রচুর টিভি দেখতাম, এখন দেখেন না। তাহলে অতীতের অভ্যাস, এই অতীতের অভ্যাসের ক্ষেত্রে আমরা উড ব্যবহার করতে পারি। অতীতের অভ্যাসের ক্ষেত্রে আমরা কিন্তু আরেকটা ব্যবহার আমরা দেখেছিলাম, সেটা কোনটা আপনাদের মনে আছে কিনা?
আমরা ইউজড টু এর ব্যবহার দেখেছিলাম। তাহলে এই যে বাক্যটা আই উড ওয়াচ আ লট অফ টিভি, এখানে কিন্তু আপনি চাইলে ইউজ টু ব্যবহার করতে পারেন। অর্থাৎ আপনি লিখতে পারেন এরকম যে আই ইউজ টু ওয়াচ আ লট অফ টিভি, আই ইউজ টু ওয়াচ আ লট অফ টিভি। ঠিক আছে, তাহলে এখানে আপনি উড ব্যবহার করতে পারেন অথবা আপনি এখানে ইউজ টু ব্যবহার করতে পারেন। আচ্ছা, এরপর আসেন দেখেন এখানে একটা বাক্য দেওয়া আছে, দ্যাট ড্রেস ডাজন্ট স্যুট ইউ, ইউ ড্যাশ বাই অ্যানাদার। তাহলে এখানে হচ্ছে কোনটা হবে, কোনটা হওয়া আসলে হওয়া উচিত? আপনারা বিভিন্ন জন বিভিন্নটা ধরে রাখতে পারেন, তবে এখানে সঠিক উত্তর হচ্ছে শুট। দ্য ড্রেস ডাজন্ট স্যুট ইউ, এই ড্রেসটা তোমাকে মানাচ্ছে না, ইউ শুড বাই অ্যানাদার, তোমার আরেকটা আসলে কেনা উচিত। উই ড্যাশ অলওয়েজ বি ওপেন টু নিউ আইডিয়াস, তাহলে এখানে কি হবে? এখানে আসলে সঠিক উত্তর হবে শুড। উই শুড অলওয়েজ বি ওপেন টু নিউ আইডিয়াস, আমাদের সবসময় হচ্ছে নতুন আইডিয়া সম্পর্কে উন্মুক্ত থাকা উচিত, অথবা আমাদেরকে নতুন আইডিয়াটা কে খোলা মনে গ্রহণ করা উচিত। তাহলে আমরা এখন মূলত শুডের ব্যবহারটা শিখব। বর্তমানে অথবা ভবিষ্যতে কোনো কিছু করা উচিত, করতে হবে, এরকম হচ্ছে যে আমরা এরকম জায়গাতে আমরা শুড ব্যবহার করতে পারি। যেমন আমরা দেখা যায় যে আমরা এটা প্রায় করেছি, হ্যাঁ, আম, হয়তো আমরা এখনো করি। যেমন কোনো কিছু নিয়ে প্যারাগ্রাফ লেখার সময় আমরা লিখি যে হ্যাঁ, গভর্নমেন্ট শুড শুড ডু দিস, হ্যাঁ, তারপরে দ্য অথরিটি শুড ডু দিস, হ্যাঁ, এরকম আমরা কিন্তু প্রায় লিখি যে এটা কর্তৃপক্ষ করা উচিত। হ্যাঁ, তাহলে এই উচিত বোঝাতে আমরা শুড ব্যবহার করতে পারি। তাহলে ইউ শুড ডু দ্য ওয়ার্ক নাও, তোমার এই মুহূর্তে কাজটা করা উচিত। ইউ শুড ডু দ্য ওয়ার্ক টুমোরো, তোমার আগামীকালকে কাজটা করা উচিত। তাহলে টুমোরো ফিউচার বোঝাচ্ছে, সেক্ষেত্রে আপনি শুড ব্যবহার করতে পারেন। এবং ইউ শুড ডু দ্য ওয়ার্ক নাও, এখানেও বর্তমান কথা বোঝানো হচ্ছে, এখানে আপনি কিন্তু শুড ব্যবহার করতে পারেন। এছাড়াও যে ধরেন কোনটা কাজ হচ্ছে আপনি চলমান রাখা উচিত আপনার, হ্যাঁ, কোনটা কাজ এই মুহূর্তে আপনার চলমান রাখা উচিত, কন্টিনিউয়াস রাখা উচিত, এই ক্ষেত্রে আপনি শুডটা ইউজ করতে পারেন। যেমন দেখেন, ইউ শুড বি রিডিং নাও, তোমার এই মুহূর্তে আসলে পড়াশোনা করা উচিত। ইউ শুড বি রিডিং নাও, এই মুহূর্তে তোমার পড়াশোনা চালিয়ে যাওয়া উচিত। তাহলে এখানে আমরা কিন্তু শুড ব্যবহার করতে পারি। ঠিক আছে, এরপর আসেন খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, সেটা হচ্ছে যে আচ্ছা, এটাকে আপনারা আপাতত হচ্ছে স্কিপের তালিকায় আমি রাখছি। এটা হচ্ছে আমরা আগামীকালকে আলোচনা করব। কেন আগামীকালকে? কারণ আমরা আগামীকালকে সকালে আমরা সাবজাংটিভ পড়ব। এটা মূলত হচ্ছে আসলে সাবজাংটিভের সাথে রিলেটেড, এই কারণে এইটা এই মুহূর্তে আলোচনা করা হচ্ছে না। আগামীকালকে এটা সাবজাংটিভের সাথে আলোচনা করা হবে, কারণ তাইলে এটা আরো ভালো করে বুঝবেন। ওকে, এরপর আসেন যে অতীতে কোনো কাজ করা উচিত ছিল কিন্তু আপনি সেটা করেন নাই, সেক্ষেত্রে আপনি শুড হ্যাভ দিতে পারেন। যেমন ইউ শুড হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তোমার এই কাজটা করা উচিত ছিল কিন্তু তুমি সেটা করো নাই। যেমন ইউ শুড হ্যাভ স্টাডিড হার্ড, ইউ শুড হ্যাভ ওয়ার্কড হার্ড। ঠিক আছে, তাহলে এইভাবে যদি আপনি কোনো কিছু অতীতের কোনটা কাজ করা উচিত ছিল কিন্তু আপনি করেন নাই, সেক্ষেত্রে আপনি শুড হ্যাভটা ব্যবহার করতে পারেন। চলেন আমরা একটু হচ্ছে রিক্যাপ করে আসি, কি জিনিস আমরা দেখলাম। আমরা মূলত শুরুতেই দেখেছিলাম ক্যান এবং হচ্ছে কুডের ব্যবহার। এই ক্যানটা হচ্ছে আমরা ব্যবহার করতে পারি যে আপনি কোনো কিছু পারেন, হ্যাঁ, কোনো কিছু করতে আপনি সমর্থ, এইবল, এক্ষেত্রে আমরা হচ্ছে ক্যানটা ব্যবহার করতে পারি। আর ক্যানের পাস্ট ফর্ম হচ্ছে কুড, কুডের পরে অবশ্যই ভি ওয়ান বসবে। সবগুলো মডেল ভার্বের পরে সবসময় হচ্ছে ভি ওয়ান বসবে। ভি ওয়ান বলতে আমি এখানে ভার্বের বেস ফর্মটাকে বোঝানো হচ্ছে। ভি ওয়ান বলাটা আসলে খুব একটা সঠিক না, তারপরেও বোঝার সুবিধার জন্য এখানে ভি ওয়ান দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে কুড দিয়ে আমরা বলতে পারি হচ্ছে বিনীত অনুরোধ, এবং বিনীত অনুরোধের ক্ষেত্রে আমরা উডও ব্যবহার করতে পারি। ওটিতে কোনো কাজ আপনি করতে পারতেন কিন্তু করেন নাই, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কুড হ্যাভ ব্যবহার করতে পারেন। আর একটু আগে আমরা শুড হ্যাভ দেখেছি, সেটা হচ্ছে ওটিতে কোনো একটা কাজ করা উচিত ছিল কিন্তু আপনি করেন নাই, সেক্ষেত্রে হচ্ছে শুড হ্যাভ। আর ওটিতে কোনো একটা কাজ আপনি করতে পারতেন কিন্তু করেন নাই, সেক্ষেত্রে হবে কুড হ্যাভ। এরপরে আমরা দেখলাম হচ্ছে বি এবল টুর ব্যবহার। বি এবল টুটাকে আপনি যে কোনো টেন্সে ব্যবহার করতে পারেন, কিন্তু ক্যান এটাকে আপনি প্রেজেন্ট পারফেক্টে ব্যবহার করতে পারবেন না, এবং ফিউচার টেন্সে আপনি সেটাকে ব্যবহার করতে পারবেন না। এটা হচ্ছে বি এবল টু এবং ক্যানের মধ্যে পার্থক্য। উইল হচ্ছে ভবিষ্যতে কোনো একটা জিনিস বোঝানোর জন্য আপনি উইল ব্যবহার করতে পারেন, কোনোটা কিছু জিজ্ঞাসা করার ক্ষেত্রে আপনি উইল ব্যবহার করতে পারেন। উড হচ্ছে আহ, কোনো অনুরোধের ক্ষেত্রে, বিনীত অনুরোধের ক্ষেত্রে আপনি উড ব্যবহার করতে পারেন। পাস্টের কোনো হ্যাবিট, ওটিতে কোনো অভ্যাসের ক্ষেত্রে আপনি উড ব্যবহার করতে পারেন। এরপরে আমরা দেখলাম হচ্ছে শুড, কোনটা কাজ করা উচিত,
এবার এই মুহূর্তে করা উচিত, এখন করা উচিত, সব ক্ষেত্রে আপনি শুড ব্যবহার করতে পারবেন। এবং অতীতে কোনোটা কাজ আপনার করা উচিত ছিল কিন্তু আপনি হচ্ছে যে করেন নাই, সেক্ষেত্রে আপনি শুড হ্যাভ ব্যবহার করতে পারেন। ওকে, এরপর আসেন আমরা দেখব হইলো, দেখেন এখানে একটা বাক্য দেওয়া আছে, দে চিলড্রেন চিলড্রেন ড্যাশ টু রেসপেক্ট দেয়ার প্যারেন্টস। তাহলে এখানে চিলড্রেন, দেখেন এখানে ঝামেলা যেটা হয়, এখানে ইজিলি হচ্ছে শুডটা প্রথমে এখানে চলে আসে, চিলড্রেন শুড রেসপেক্ট দেয়ার প্যারেন্টস, এটাই চলে আসে। কিন্তু এইখানে কিন্তু একটা টু আছে, এই টু এর কারণে এখানে শুড হবে না, টু এর কারণে এখানে নিডও হবে না, মাস্ট হবে না, সঠিক উত্তর হবে ওথ। মূলত ওথ টু এই পুরোটাই হচ্ছে আমার মোডাল ভার্ব, অর্থাৎ ওথ এর সাথে অলওয়েজ টু বসবে, টু কিন্তু আলাদা বসবে না, ওথ এর সাথে টু বসে, ঠিক আছে। তো এই ওথ টু এবং হচ্ছে শুড দুইটার ব্যবহারই আসলে সেম, যেখানে যেখানে আপনি শুড ব্যবহার করতে পারবেন সেখানে সেখানে আপনি ওথ টু ব্যবহার করতে পারবেন, অর্থাৎ শুডের পরিবর্তে উচিত কোনটা কাজ, সেক্ষেত্রে আপনি ওথ টু ব্যবহার করতে পারবেন। যেমন স্টুডেন্টস ওথ টু স্টাডি রেগুলারলি টু অ্যাচিভ গুড গ্রেডস, তাহলে এখানে যদি আপনি ওথ টু এর বদলে শুড বসিয়ে দেন তাহলে বাক্যটা কিন্তু কমপ্লিট হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আসেন এখানে একটা শূন্যস্থান দেওয়া আছে, দ্য ড্যাশ অ্যাট লিস্ট অ্যান আওয়ার অ্যাগো, তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে? এখানে হচ্ছে যে আপনার সবগুলাকেই তো মোটামুটি সঠিক উত্তর হচ্ছে ধরে মনে হয়, কিন্তু আসলে এখানে সঠিক উত্তর হবে দে মাইট হ্যাভ অ্যারাইভড অ্যাট লিস্ট অ্যান আওয়ার অ্যাগো। তাহলে এই মুহূর্তে আমরা পড়বো হচ্ছে মে এবং হচ্ছে মাইট কোনটা কখন বসে। দেখেন মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট, তো এই মেয়েটাকে আপনি কোথায় বসাতে পারেন? মেয়ের পরে অবশ্যই ভার্বের বেস ফর্ম বসবে, এবং মেয়েটা কোনো কিছু পসিবিলিটি, সম্ভাবনা, কোনো কিছুর অনুমতি প্রার্থনা করা, কোনো প্রেয়ার বা উইশ করা, এক্ষেত্রে আপনি মে ব্যবহার করতে পারেন। যেমন আমরা এক্সাম্পল দেই, হি মে কাম হিয়ার টুডে, সে আজকে এখানে আসতে পারে। তাহলে এটা কি বোঝাচ্ছে? এটা হচ্ছে পসিবিলিটি বোঝাচ্ছে যে হি মে কাম হিয়ার টুডে, ঠিক আছে। তারপরে অনুমতি, পারমিশন নেওয়ার ক্ষেত্রে আপনি মে ইউজ করতে পারেন, যেমন মে আই কাম ইন, আমি কি আসতে পারি। এরপরে কোনটা প্রেয়ারের ক্ষেত্রে আপনি ইউজ করতে পারেন, যেমন মে ইউ লিভ লং, তুমি দীর্ঘজীবী হও, ঠিক আছে। এরপর আসেন মাইট। মাইট শব্দটা আপনি সম্ভাবনা অর্থে ব্যবহার করতে পারেন অথবা কোনো সাজেশন অর্থে ব্যবহার করতে পারেন। যেমন এক্সাম্পল দেখি, হিজ স্টেটমেন্ট মাইট বি ট্রু, তার স্টেটমেন্টটা সম্ভবত সত্য হতে পারে, মাইট বি ট্রু, ঠিক আছে। আবার এখানে কিন্তু আপনি চাইলে মেবিও ব্যবহার করতে পারেন সম্ভাবনা অর্থে, এখানে কিন্তু মে ব্যবহার করা যেতে পারে, হিজ স্টেটমেন্ট মে বি ট্রু, ঠিক আছে। এরপর আসেন হি মাইট গো দেয়ার, সে হয়তো সেখানে মনে হয় গিয়েছে। তাহলে এখানে আমরা হচ্ছে এই সম্ভাবনা অর্থে আমরা হচ্ছে মাইটটা ব্যবহার করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এইখানে একটা বাক্য দেওয়া আছে যে হি হ্যাজ বথ আ টিকেট, হি ড্যাশ কাম টুডে। এটা একটু আপনাদেরকে আমি উত্তর করতে বলবো, যে আপনারা এটা একটু উত্তর করবেন যে এখানে আসলে সঠিক উত্তর কোনটা হবে। এটা বলেন তো সঠিক উত্তর কোনটা হবে? হি হ্যাজ বথ আ টিকেট, হি ড্যাশ কাম টুডে, এটা কোনটা হবে সঠিক উত্তর? 1 2 3 4 বলেন। হি হ্যাজ বথ এ টিকেট, সে একটা টিকেট কিনেছে, হি ড্যাশ কাম টুডে, সে আজকে আসবে বা আসতে পারে। এখানে সঠিক উত্তর হবে হি মে কাম টুডে। কেন এখানে মে হইল? কারণ হচ্ছে দেখেন এইখানে হ্যাজ আছে, হ্যাজ বর আছে, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট। আবার দেখেন এইখানে টুডে আছে, টুডেটা কি? টুডে হচ্ছে সবসময় প্রেজেন্ট ফর্ম নির্দেশ করে, ঠিক আছে, টুডে। তাহলে আমরা দেখেছিলাম যে এইটা কোথায় দেখেছিলাম? আমরা টেন্সে দেখেছিলাম যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নির্দেশ করবে কিছু শব্দ আছে, সেই শব্দের মধ্যে একটা হচ্ছে টুডে। সুতরাং এইখানে সঠিক উত্তর হবে মে। কিন্তু যদি এটা পাস্ট ফর্মে থাকতো সেক্ষেত্রে আপনি মাইটটাকে বসাইতে পারতেন, ঠিক আছে। তাহলে এখানে মেটা হচ্ছে প্রেফারেবল, হি মে কাম টুডে। আচ্ছা, এখন এইটা আমাকে একটু বলেন, এইটা হচ্ছে সঠিক উত্তর কোনটা হতে পারে? গুড ফ্রেন্ডস ড্যাশ লিসেন টু ইচ আদার, গুড ফ্রেন্ডস ড্যাশ লিসেন টু ইচ আদার। গুড, আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন। সঠিক উত্তর হবে যে গুড ফ্রেন্ডস মাস্ট লিসেন টু ইচ আদার, গুড ফ্রেন্ডস মাস্ট লিসেন টু ইচ আদার। ওকে, তাহলে এইখানে আমরা কেন হচ্ছে মাস্ট দিব সেটা হচ্ছে যে ব্যাখ্যা লাগবে আমাদের।
আচ্ছা, কি প্রশ্ন করেছেন একজন, দেখি তো কি বলেছেন। ইউ মাইট গো দেয়ার, গো দেয়ারে গো হলো কেন? হাই 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 হাই, মোডাল অক্সিলিয়ারি ভার্বের বেসিক যে জিনিস সেটা হলো মোডাল অক্সিলিয়ারি ভার্বের পরে অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসবে। এখন সেখানে মে থাকুক আর মাইট থাকুক, ক্যান থাকুক আর কুড থাকুক, শেল থাকুক বা শুড থাকুক, অলওয়েজ ভার্বের বেস ফর্ম বসবে। এখন ইউ মাইট গো দেয়ার, এখানে মাইট, মাইট তো আপনি মেয়ের পাস্ট ফর্ম হিসেবে চিন্তা করছেন, হ্যাঁ এটা ঠিক আছে, কিন্তু এই মাইটটা তো এখানে আপনি এখানে পাস্ট ফর্ম হিসেবে বিবেচনা করলেও মাইটের পরে এটাকে পাস্ট ভার্বের বেস ফর্মটা বসাইতে হবে, কারণ এটাই হচ্ছে নিয়ম। ঠিক আছে, ওকে, গুড ফ্রেন্ডস, এখানে সঠিক উত্তর হবে মাস্ট। গুড ফ্রেন্ডস মাস্ট লিসেন টু ইচ আদার। তাহলে এখানে মাস্ট আমরা শিখবো, মাস্ট আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি। দেখেন, মাস্ট হচ্ছে কোনো সার্টেইনটি বা নিশ্চয়তা বোঝানোর জন্য, কোনো বাধ্যবাধকতা অব্লিগেশন বোঝানোর জন্য, এবং কোনো ডিটারমিনেশন বোঝানোর জন্য আমরা মাস্ট ব্যবহার করতে পারি। যেমন দেখেন এখানে বলেছে হি মাস্ট বি এ গুড বয়। তো এখানে কি বোঝানো হচ্ছে? এটা একটা সার্টেইনটি বোঝানো হচ্ছে যে সে অবশ্যই একটা ভালো ছেলে। ইউ মাস্ট অবে ইউর টিচার, এটা কি? এটা কিন্তু বাধ্যবাধকতা, অব্লিগেশন, যে তোমার অবশ্যই শিক্ষকের সম্মান করতে হবে, মেনে চলতে হবে। আই মাস্ট সি হিম পানিশড, এটা হচ্ছে কি একটা ডিটারমিনেশন, যে আপনি সে কোনটা অপরাধ করেছে এবং আপনি এখন চাচ্ছেন যে সে বিচারের আওতাভুক্ত হোক, যে সে শাস্তির আওতাভুক্ত হোক। তাহলে আপনি এখানে এই কারণে বলেছেন যে আই মাস্ট সি হিম পানিশড। ঠিক আছে, আচ্ছা এখন আসেন যে মাস্ট তো বুঝলাম, মাস্ট নট কোন জায়গায় বসতে পারে? মাস্ট নট হচ্ছে কোন একটা প্রহিবিশন বা হচ্ছে নিষেধ করার ক্ষেত্রে মাস্ট বসতে পারে। যেমন ইউ মাস্ট নট গো দেয়ার, তোমার সেখানে আসলে যাওয়াটা উচিত না। হ্যাঁ, এখানে আপনি চাইলে হচ্ছে শুডন্টটা বলতে, ইউ শুড নট গো দেয়ার, তোমার ওখানে যাওয়া আসলে উচিত না। এখন এই মাস্ট নাকি শুড নট কোনটা আসলে সঠিক হয়? মূলত যদি আহ, এই কোনটা কাজ করা উচিত সেটা যদি একদম ইন্টেন্সিটি যদি বেশি হয়, হ্যাঁ, মানে একদম বেশি গুরুত্ব, এই বেশি গুরুত্ব বোঝানোর জন্য আমরা মাস্ট ইউজ করি। আর কিছুটা কম গুরুত্ব সেটা ইউজ করার জন্য আমরা শুড ইউজ করি। ঠিক আছে, মানে মাস্ট দিয়ে বোঝাই যে এটা আসলে, যেন আমরা বলি না যে ইউ মাস্ট ডু ইট। হ্যাঁ, আবার ধরেন আমি বললাম যে যে বাংলাদেশের এখন যদি নেক্সট বাংলাদেশ যদি সেমিফাইনাল খেলতে চায় তাহলে শেষ ম্যাচটা তাদের জিততেই হবে। এখন এখানে কি আপনি শুট দিবেন না মাস্ট দিবেন? অবশ্যই আপনি দিবেন যে বাংলাদেশ মাস্ট উইন দ্য গেম। ঠিক আছে, বাংলাদেশকে এই গেমটা অবশ্যই জিততে হবে। ঠিক আছে, ওকে, এরপরে আসেন এখানে একটা সেন্টেন্স দেখেন, দ্য চিলড্রেন ড্যাশ বি ইন বেড বাই 9 p.m. দেয়ার স্কুল বিগেন্স ভেরি আর্লি। এখানে আসলে কোনটা হয়? এখানে উড রাদার, এটাও মনে হচ্ছে যেন সঠিক, আবার হ্যাড বেটার এটাও মনে হচ্ছে সঠিক, আবার মাস্ট এটাও মনে হচ্ছে সঠিক। এখানে সঠিক উত্তর হবে মাস্ট। কেন সঠিক উত্তর হবে? দেখেন, যারা গোয়েন্দা বই পড়েছেন, যেমন হচ্ছে শার্লক হোমস বা হচ্ছে মিসির আলী, অথবা হচ্ছে আপনার সত্যজিৎ রায়ের ফেলুদা, সত্যজিৎ রায়ের ফেলুদা যারা পড়েছেন তারা কি একটা জিনিস খেয়াল করেছেন যে ফেলুদাতে কোনো নারী ক্যারেক্টার নাই? ফেলুদাতে যে কোনো নারী ক্যারেক্টার নাই, এটা কি আপনারা খেয়াল করেছেন? ফেলুদাতে কোনো নারী ক্যারেক্টার নাই। ঠিক আছে, কোনো ফিমেল ক্যারেক্টার আপনি ফেলুদাতে খুঁজে পাবেন না। হ্যাঁ, একদম নাই, নাই বলতে গেলে চলে। আমি পড়ার সময় আমার আমার এটা মনে হচ্ছে কিরে এখানে কোনো কোনো নারী ক্যারেক্টার নাই কেন? কেন নাই কি জানি, এটা আসলে সত্যজিৎ রায় ভালো বলতে পারবেন। আমি আমার আম, স্কুল স্কুল যেখানে, এটা একদম হচ্ছে মানে অজপাড়াগা। তো এখানে আসলে বইয়ের অ্যাক্সেস খুব একটা ছিল না, বইটই আমরা খুব একটা পাইতাম না। ওই বাজারে কিছু বই পাওয়া যাইতো, ঠাকুরমার ঝুলি। তো এই ঠাকুরমার ঝুলি পড়তাম, ঠাকুরমার ঝুলি। মানে আমি প্রথম তিন গোয়েন্দা, তিন গোয়েন্দা পড়েছি হচ্ছে আপনার প্রথম মনে হয় ক্লাস 9-এ না 10-এ। আমার ফুফুর বাসায় বেড়াতে আসছিলাম ঢাকাতে, তখন দেখলাম যে এখানে একটা বই তিন গোয়েন্দা। হ্যাঁ, তো সেইখানে প্রথম তিন গোয়েন্দা পড়ি। তারপরে এরপরে মাসুদ রানাও পড়ি ওইখানে, তবে এইগুলা খুব একটা বেশি পড়া হয় নাই। আর প্রথম আসলে বই পড়া শুরু হয়েছে হুমায়ুন আহমেদের বই দিয়ে। তাও ঢাকাতে ফুফুর বাসাতে বেড়াতে আসছিলাম, দেখি যে একটা বই, নাম হচ্ছে কুটুমিয়া। কুটুমিয়া নামে হুমায়ুন আহমেদের একটা বই আছে। এই কুটুমিয়া খুব ভালো রান্না করে। তাই এগুলো নিয়ে হচ্ছে কাহিনী। তো প্রথম বইটা পড়ে মনে হলো আরে এটা তো খুব মানে দারুণ একটা বই। এরপরে হচ্ছে যে আপনার হুমায়ুন আহমেদের
এমন কোনো বই নাই যে মানে পড়া হয় নাই, একদম একটানে সব পড়ে ফেলছি, একদম শুরুতে যা আছে ওনার যা যা আছে সব পড়ে ফেলছি। এটা হয়তো শুধু আমার সাথে না, এটা অনেকের সাথে হয়েছে। তো হুমায়ুন আহমেদের প্রচুর বই আমার বাসাতেও আছে, এখনো আছে। তো এরপরে হচ্ছে আস্তে আস্তে আসলে অন্যান্য বইপত্র আস্তে আস্তে পড়া শুরু হয়। তো তারপরে আহ, বিদেশি বা ইংরেজি বইয়ের মধ্যে প্রথম বই হচ্ছে শার্লক হোমস। আর্থার কোনান ডয়েলের প্রথম হচ্ছে শার্লক হোমস পড়ি। এবং প্রথম বইয়ের নাম ছিল হাউন্ডস অফ বাস্কারভিল। হাউন্ডস অফ বাস্কারভিল এইটা হচ্ছে প্রথম আহ, পড়েছিলাম, মানে বাংলার, বাংলা বইয়ের হচ্ছে বাইরে। তো এগুলা বলার কারণ হচ্ছে, ধরেন আম, অনেকে আছে যে বই পড়েন না বা বই পড়তে চান না। তো আমার কাছে মনে হয় যে বই পড়াটা ভালো অভ্যাস। আবার অনেকে আহ, প্রশ্ন করেন যে ভাই কি বই পড়বো, কোন বইটা পড়বো। এটা আসলে কোনো উত্তর হয় না যে আপনি কোন বইটা পড়বেন। আপনি বই আহ, শেখার জন্য পড়বেন না, আপনি বইটা পড়বেন হচ্ছে আহ, নিজের মনকে হচ্ছে পরিশীলিত করার জন্য। হ্যাঁ, যে চিন্তা ভাবনাটাকে হচ্ছে গ্রো করানোর জন্য আপনি বই পড়বেন। কিন্তু আমাদের দেশে যেটা হয়, আমরা সবকিছুতেই হচ্ছে শিক্ষা খুঁজি। যেমন একটা সিনেমা, সিনেমাতে আমরা খুঁজি যে এটা হচ্ছে শিক্ষামূলক হইতে হবে। হ্যাঁ, শিক্ষামূলক, হ্যাঁ শিক্ষামূলক মুভি। তারপরে হলো শিক্ষামূলক বই, হ্যাঁ এই বইতে হচ্ছে শিখার কি আছে। আমরা আমরা সবকিছুতে শিক্ষা খুঁজি, কিন্তু সবকিছুতে শিক্ষা খুঁজতে গিয়া আমরা যে খুব শিক্ষিত জাতি ব্যাপারটা ওইরকম না। হ্যাঁ, এবং আমরা যে খুব আহ, আহ, ভালো মানুষ ওইরকমও না। তো যেমন হচ্ছে যে এই যে ধরেন আপনার শাকিব খানের পরপর কয়েকটা মুভি হিট হইলো, বরবাদ বলেন বা হচ্ছে যে আরো কয়টা বলেন যেগুলা হিট মুভি শাকিব খান দিয়েছে, সবগুলাতে হচ্ছে ভায়োলেন্স দেখানো হয়েছে। এবং ইদানিং হচ্ছে ভায়োলেন্স জাতীয় যে মুভিগুলা এগুলা বেশি হিট হয়। যেমন ধরেন এই যে হিন্দিতে হলো অ্যানিমেল, তারপরে ধরেন কেজিএফ বলেন, বা আপনার হচ্ছে যে, অথবা এই যে মালায়ালাম ইন্ডাস্ট্রিজ মার্কো, হ্যাঁ মার্কো বলেন, তারপরে এই যে হিট, হিট থ্রি, এগুলোতে প্রচুর হচ্ছে ভায়োলেন্স দেখানো হয়েছে। তো ইদানিং হচ্ছে ভায়োলেন্স মুভিগুলো হিট হয় বেশি, এই কারণে দেখা যায় যে যারা প্রডিউসার তারা হচ্ছে ভায়োলেন্স মুভির দিকে বেশি ঝুঁকে। এখন অনেকেই বলতেছেন যে এইসব দেখে পোলাপান নষ্ট হয়ে যাচ্ছে, এইসব দেখে হচ্ছে সমাজ হচ্ছে রসাতলে যাবে। হ্যাঁ, কিন্তু ভাই এইটা বুঝে না, সমাজ তো রসাতলে আরো আগেই আগে চলে গেছে। এই যে হচ্ছে আপনার ঘুষ, দুর্নীতি, হ্যাঁ এগুলা কোন মুভি দেখে মানুষ শিখছে? এগুলা মানুষ মুভি দেখে শিখে? বা ধরেন এই যে নারীর প্রতি সহিংসতা, ভায়োলেন্স, হ্যাঁ এগুলা মানুষ কোত্থেকে শিখে? এগুলা কি মানুষ হচ্ছে মুভি দেখে শিখে? না, এগুলা শিখে হচ্ছে পরিবার থেকে। এই শিক্ষাটা হচ্ছে পারিবারিক শিক্ষা। আপনি হচ্ছে কার সাথে কেমন আচরণ করবেন, এটা আসলে নির্ভর করে আপনার পরিবারের উপরে। হ্যাঁ, আপনার পারিবারিক অ্যাম্বিয়েন্স আসলে কেমন ছিল। আপনার পরিবারে যদি দেখা যায় যে যে পরিবারের নারীরা হচ্ছে সম্মান পায় না বা প্রাপ্য মর্যাদা পায় না, তখন একটা শিশু ওইভাবে আসলে হচ্ছে গড়ে ওঠে। যেমন আমরাই আমাদের ক্যাম্পাস লাইফে দেখতাম যে ফার্স্ট ইয়ারে আসছে, ফার্স্ট ইয়ারে আইসে আমাদের এই যারা আমাদের হলের ক্যান্টিনে যারা কাজ করতো মামারা, এদেরকে শুরুতে আপনি বলে সম্বোধন করতো, কিন্তু পরে সেটা আসলে তুই তুকারির পর্যায়ে চলে যাইতো। এবং এটা বিভিন্ন সময় হচ্ছে রিক্সাওয়ালাদের ক্ষেত্রে আমি দেখি, অনেকেই দেখা যায় যে তুই তুকারি করে। তো এই ব্যাপারগুলো আসলে আপনার এটা হলো পারিবারিক শিক্ষা। এগুলা এগুলা পরিবার থেকে আসে, এগুলা আসলে মুভি দেখে আসলে শেখা যায় না। তো যাই হোক, অনেকক্ষণ ধরে হাবিজাবি কথাবার্তা বললাম, চলেন আমরা সামনের দিকে আগাই। তাহলে এখানে দেখেন মাস্ট যে শব্দটা, এই মাস্ট শব্দটা হচ্ছে আমরা ওই যে গোয়েন্দা থেকে চলে গিয়েছিলাম অন্যদিকে। গোয়েন্দা কথাটা আসলে এই কারণে, গোয়েন্দা যারা হয় তারা কি করে, তারা হচ্ছে যে সূত্র মিলায় যে এরকম যেহেতু হয়েছে তাইলে এরকম হবে, বা এটা হওয়ার কারণে তাইলে এটা হয়েছে, এরকম জিনিসপত্রগুলো হয়। মাস্ট শব্দটা আমরা এরকম কেসে আসলে ব্যবহার করতে পারি। যেমন দেখেন এখানে বলেছে দ্য চিলড্রেন ড্যাশ বি ইন বেড বাই 9 PM। হ্যাঁ, শিশুরা অবশ্যই 9টার মধ্যে বিছানায় চলে গিয়েছে। এখন 9টার মধ্যে যে বিছানায় চলে গিয়েছে এটা আমি কিভাবে গেস করছি? কারণ দেয়ার স্কুল বিগিনস ভেরি আর্লি, কারণ তাদের স্কুল খুব তাড়াতাড়ি শুরু হয়। তাহলে এই যে দেখেন পরের যে সেন্টেন্সটা, এই পরের সেন্টেন্সটা সূত্র ধরে আমি প্রথম সেন্টেন্সটা
বলেছি। তাহলে প্রথম সেন্টেন্সটাতে এই কারণে আমি এখানে মাস্ট ব্যবহার করতে পারবো। অর্থাৎ যদি এরকম হয় যে কোনো একটা তথ্যের উপরে ভিত্তি করে কোনো বিষয় আপনি কোনো নিশ্চিত অনুমান আহ, করবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে মাস্ট ব্যবহার করতে পারেন। ঠিক আছে, যে কোনো একটা তথ্য আপনি জানেন এবং সেই তথ্যের উপর ভিত্তি করে আপনি একটা ইনটিউশন করবেন, সুচিন্তিত একটা মতামত দিবেন, সেক্ষেত্রে আপনি মাস্ট ব্যবহার করতে পারবেন। যেমন ধরেন, দেয়ার আর নো লাইট অন অ্যান্ড নো ওয়ান আনসার্স দ্য ডোরবেল। কোনো লাইটও জানা নাই, আবার ডোর বেলও কেউ আসলে উত্তর দিচ্ছে না। দে মাস্ট নট বি হোম। তারা মনে হয় বাড়ির কাছে, তাহলে তারা বাড়িতে নেই। ঠিক আছে, তাহলে এখানে আমরা হচ্ছে এই মাস্ট নট দিয়ে আমরা কি করলাম, আমরা হচ্ছে এটা সুচিন্তিত একটা অনুমান করলাম। তাহলে এই ক্ষেত্রে আপনি হচ্ছে যে মাস্ট ব্যবহার করতে পারেন। আবার ধরেন বর্তমানে কোন একটা কাজ চলছে, এরকম বোঝাতেও একটা সুচিন্তিত অনুমান করতেও আপনি মাস্ট ব্যবহার করতে পারেন। যেমন দ্য লাইন ইজ বিজি, দ্য লাইন ইজ বিজি। হ্যাঁ, সামওয়ান মাস্ট বি ইউজিং দ্য টেলিফোন নাও। কেউ একজন নিশ্চয়ই এই মুহূর্তে টেলিফোনটা ব্যবহার করছে। তাহলে এই ক্ষেত্রে আমরা হচ্ছে মাস্ট বি ইউজ করব। ঠিক আছে, যেমন দেখেন এখানে এটা একটা প্রিভিয়াস প্রশ্ন, দ্য জেনারেল পাবলিক ড্যাশ আ লার্জ নাম্বার অফ কম্পিউটার্স নাও। দেখেন নাও শব্দটা আছে, নাও শব্দটা কোন টেন্সে থাকে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে, আর পারফেক্ট টেন্সে থাকে হচ্ছে জাস্ট নাও। দুইটার মধ্যে কিন্তু গোলাই ফেললেন না। ঠিক আছে, the general public dash a large number of computers now as the prices are decreasing. তাহলে এখানে কি বলছে, যেহেতু প্রাইসটা কমছে তাহলে জেনারেল পাবলিকরা কি করবে, বড় সংখ্যায় তারা কম্পিউটার কিনছে। তাহলে এখানে আমরা ইজিলি বলতে পারি মাস্ট বি বাইং, মাস্ট বি বাইং আ লার্জ নাম্বার অফ কম্পিউটার্স। ঠিক আছে, ওকে। এরপরে আসেন যে কোন একটা জানা তথ্যের উপরে ভিত্তি করে যদি আপনি অতীতের কোনো অনুমান বোঝাতে চান, সেক্ষেত্রে আপনি মাস্ট হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্মটা ব্যবহার করতে পারেন। যেমন আই হ্যাভ লস্ট মাই পার্স, আই হ্যাভ লস্ট মাই পার্স, আমি আমার পার্সটা হারিয়ে ফেলেছি। আই ড্যাশ ইট সামহোয়ার, আপনি যেহেতু হারিয়ে ফেলছেন তার মানে এটা কি হবে, তার মানে কি হবে, যেহেতু আপনি নিশ্চয়ই এটা কোনো জায়গায় ফালে আসছেন, তাহলে সঠিক উত্তর হবে আই মাস্ট হ্যাভ ড্রপড ইট সামহোয়ার। এরপরে আসেন আমরা দেখব হচ্ছে হ্যাভ টু, হ্যাভ টুর ব্যবহার। হ্যাভ টু অর্থ হচ্ছে আসলে উচিত, উচিত অর্থে আমরা হ্যাভ টু ব্যবহার করতে পারি, মাস্ট ব্যবহার করতে পারি, শুড ব্যবহার করতে পারি। যেমন এখানে দিয়েছে দেখেন, অল সিটিজেন্স ড্যাশ দেয়ার ট্যাক্সেস। তাহলে অল সিটিজেন্স এখানে কি হবে, এখানে মাস্ট উড বি পেইড তো হয় না, মাস্ট বি পেইডও হয় না, শুড বি পেইডও হয় না, সঠিক উত্তর হবে এইটা, হ্যাভ টু পে। অল সিটিজেন্স হ্যাভ টু পে, সকল সিটিজেনকে অবশ্যই তাদের ট্যাক্স পে করতে হবে। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখেন, ইয়েস্টারডে উই হ্যাড ড্যাশ 20 মিনিটস ফর এ বাস। তাহলে এখানে সঠিক উত্তর কোনটা হবে, ইয়েস্টারডে গতকালকে, উই হ্যাড টু ওয়েট আমাদেরকে অপেক্ষা করতে হয়েছিল 20 মিনিটস ফর এ বাস, একটা বাসের জন্য 20 মিনিট অপেক্ষা করতে হয়েছিল। তাহলে দেখেন কোন একটা বাধ্যবাধকতা এরকম বোঝাতে আপনি হ্যাভ টু ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, এবং এক্ষেত্রে আপনি মাস্ট ব্যবহার করতে পারেন, হ্যাভ টু অথবা হচ্ছে মাস্ট। এখানে পার্থক্যটা হচ্ছে মাস্টের কোনো পাস্ট ফর্ম নাই, মাস্টের কোনো পাস্ট ফর্ম নাই, কিন্তু হ্যাভ টু, হ্যাভ টু এর প্রেজেন্ট ফর্ম আছে, পাস্ট ফর্ম আছে এবং হচ্ছে ফিউচারে আপনি এই হ্যাভ টু ব্যবহার করতে পারবেন। এটা হচ্ছে হ্যাভ টু এবং মাস্টের মধ্যে পার্থক্য। আমরা একদম শেষ দিকে চলে আসছি, আর অল্প কিছুক্ষণ আমরা পড়াশোনা করব। দেখেন কিছু কিছু ভার্ব আছে, মানে কিছু কিছু না আসলে সব ভার্বের সাথে আসলে আইএনজি যুক্ত করা যায় মোরললেস, অক্সিলিয়ারি ভার্ব ছাড়া। অক্সিলিয়ারি ভার্ব ছাড়া মোটামুটি সব ভার্বের সাথেই হচ্ছে আইএনজি যুক্ত করা যায়। অক্সিলিয়ারি ভার্বের সাথে হচ্ছে হ্যাভ, হ্যাভের সাথে হচ্ছে আইএনজি যুক্ত করা যায় বাকি অক্সিলিয়ারিগুলোর সাথে। আর বিইং, বিইং হয়, হ্যাঁ বি এর সাথে আইএনজি হয়, হ্যাভের সাথে আইএনজি হয় এবং বি এর সাথে আইএনজি হয়, আর কোনটার সাথে কিন্তু আইএনজি আসলে হয় না। এখন ভার্বের সাথে আপনি আইএনজি আসলে কখন বসাবেন, এটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কোন জিনিস যদি দ্বিরুক্তি বুঝায়, দ্বিরুক্তি মানে কি, যেমন দেখেন এখানে বলছে যে সে নাচতে নাচতে চলে গেল, সে নাচতে নাচতে চলে গেল, এই যে এখানে নাচতে নাচতে, এটা কি বোঝাচ্ছে, একটা দ্বিরুক্তি বোঝাচ্ছে। এরকম দ্বিরুক্তি বোঝালে আমরা তার সাথে আইএনজি যুক্ত করব। যেমন হি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, ডান্সিং, হি ওয়েন্ট অ্যাওয়ে ডান্সিং, সে নাচতে নাচতে চলে গেল। ঠিক আছে, আবার দেখেন কোন প্রেপোজিশন টু ছাড়া, টু ছাড়া যত প্রেপোজিশন আছে সব প্রেপোজিশনের পরে যদি ভার্ব বসে তাইলে আপনি আইএনজি যোগ করে ফেলতে পারবেন। যেমন হি কেম হিয়ার ফর লার্নিং ইংলিশ, শি এইমড এট
পাসিং দ্য এক্সাম, শি এক্সেলস ইন ড্রয়িং পিকচার্স। তাহলে মনে রাখবেন, টু ছাড়া, টু ব্যতীত সব ধরনের প্রেপোজিশনের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, কিছু 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 হচ্ছে আপনার নিয়ম আছে যেখানে আমরা আইএনজি যুক্ত করতে পারি। যেমন একটা নিয়ম হচ্ছে যে ওয়াইল, ওয়াইলের পরে যদি ভার্ব বসে, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। ওয়াইলের পরে ভার্ব আসলে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। কিন্তু ওয়াইলের পরে যদি সাবজেক্ট চলে আসে, সেক্ষেত্রে আবার টেন্স অনুযায়ী সাবজেক্ট বা এরপরে ভার্বটা বসাইতে হয়। যেমন দেখেন এখানে বলেছেন, ওয়াইল গোয়িং আই স হিম, যাওয়ার সময় আমি তাকে দেখেছিলাম। ওয়াইল গোয়িং আই স হিম। ঠিক আছে, আর দেখেন এখানে বলেছে ওয়াইল আই ওয়াজ গোয়িং আই স হিম। এখানে কিন্তু আবার ওয়াইলের পরে সাবজেক্ট আছে, সেই অনুযায়ী আমরা এখানে সেন্টেন্সটা গঠন করেছি। তাহলে ওয়াইলের পরে যদি দেখেন যে ভার্ব বসছে, সেটার সাথে অবশ্যই অবশ্যই আইএনজি বসবে। কিছু কিছু ফ্রেজ আছে, কিছু কিছু ফ্রেজ আছে, এই ফ্রেজগুলোর পরে অলওয়েজ ভার্বের সাথে আইএনজি হয়। এই ফ্রেজগুলো হচ্ছে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অবজেক্ট টু, কনফেস টু, অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, অ্যাডমিট টু, প্রায়র টু, প্রেফার টু, বি ইউজ টু, গেট ইউজ টু, এগুলোর পরে অলওয়েজ ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, তাহলে এই এই ফ্রেজগুলো প্রায়ই পরীক্ষাতে আসে, বিভিন্ন পরীক্ষাতে আসছে, সামনেও আসবে। এগুলো একটু মুখস্থ করতে হবে যে এই ভার্ব ফ্রেজগুলোর পরে, এই ফ্রেজগুলোর পরে সবসময় ভার্বের আইএনজি হয়। এখানটা শর্টকাট দেওয়া আছে যে এবিসি WGLP। এবিসি, এ ফর অ্যাডিক্টেড টু, অ্যাকাস্টম টু, অ্যাডমিট টু, বি ফর বি ইউজ টু, কনফেস টু, ডাব্লিউ ফর উইথ এ ভিউ টু, ও ফর অবজেক্ট টু, জি ফর গেট ইউজ টু, এল ফর লুক ফরওয়ার্ড টু, পি ফর প্রেফার টু। এগুলোর পরে সব সময় ভার্বের আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পলগুলো আপনারা দেখে নেবেন। ঠিক আছে, এছাড়াও আরো কিছু হচ্ছে আহ, আপনার ক্লজ এবং হচ্ছে ফ্রেজ আছে যেগুলোর পরে আইএনজি হয়। যেমন ক্যান নট হেল্প, উড ইউ মাইন্ড, ওর্থ, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, ফিল লাইক, এগুলোর পরে সবসময় ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়। যেমন উড ইউ মাইন্ড গোয়িং উইথ আস, তুমি কি আমাদের সাথে যেতে তোমার কোনো আপত্তি নেই তো? দ্য ওয়াটার অফ বুড়িগঙ্গা ইজ নট ওর্থ ড্রিঙ্কিং, ওর্থ আছে, ওর্থের পরে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করেছি। বুড়িগঙ্গার পানি পান করার যোগ্য না। ঠিক আছে, আবার কিছু ভার্ব আছে যেগুলোর পরে ভার্ব থাকলে সবসময় হচ্ছে আইএনজি যুক্ত করতে হয়। এগুলো হচ্ছে সেই ভার্ব। তবে এইগুলা হচ্ছে আমি বলবো না যে মুখস্থ করেন, জাস্ট দেখেছেন যতটুকু মনে থাকে। এই ভার্বগুলোর পরে সবসময় অন্য একটা ভার্ব আসলে, এই ভার্বগুলোর পরে যদি অন্য একটা ভার্ব আসে, তাহলে সবসময় আইএনজি আইএনজি যুক্ত করতে হবে। যেমন দেখেন এখানে বলে এই ভার্বগুলো সেম। যেমন দেখেন এখানে বলেছে যে ইউ শুড অ্যাভয়েড কি হবে, মেনশনিং হিজ ডিভোর্স। ইউ শুড অ্যাভয়েড মেনশনিং হিজ ডিভোর্স। ঠিক আছে, এরপর দেখেন শি কুডন্ট স্ট্যান্ড, শি কুডন্ট স্ট্যান্ড বিং কেপ্ট ওয়েটিং, কেপ্ট ওয়েটিং। ঠিক আছে, আপনি যা সেটা সিম্পল কথা মাথায় রাখবেন, এই ভার্বগুলো আপনার মুখস্থ করতে হবে না। সেটা হচ্ছে যে ট্রানজিটিভ, কোনো ট্রানজিটিভ ভার্বের পরে যদি কোনো ভার্ব বসে, তাহলে সেটার সাথে আইএনজি যুক্ত হয়। কোনো ট্রানজিটিভ ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে, তাহলে সেই ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয়। যেমন দেখেন এখানে যতগুলো ভার্ব আছে সবগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, সবগুলো ট্রানজিটিভ। তাহলে ট্রানজিটিভ ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে, সেক্ষেত্রে আমরা আইএনজি যুক্ত করব। তাহলে আজকের মতো আমাদের পড়াশোনা এখানেই হচ্ছে সমাপ্ত। আমরা আগামীকালকে সকালে আবার হচ্ছে পড়াশোনা করব। আমরা একটু রিকেপ করে আসি, আমরা এখানে কি কি জিনিস হচ্ছে দেখলাম। তাহলে আমরা এখানে মডাল অক্সিলারি গুলো নিয়ে আসলে আলোচনা করেছি। আগামীকালকে আমরা আরো কিছু মডেল অক্সিলারি নিয়ে আলোচনা করব। তাহলে আমরা এখান থেকে শুরু করি। আমরা হচ্ছে ওথ দিয়ে শুরু করি। ওথ টু, কোনো অক্সিলারি মডেল অক্সিলারি ভার্বের সাথে টু নাই, কেবল এই ওথের সাথে টু আছে, এবং এই ওথ টু পুরোটাই হচ্ছে আসলে একটা মডাল ভার্ব। উচিত অর্থে আমরা এই ওথ টুটা ব্যবহার করতে পারি। যেমন এখানে আমরা মাইট ব্যবহার করেছি। মাইটটা কোথায় কোথায় ব্যবহার করতে পারি? মেয়ের পাস্ট ফর্ম হচ্ছে মাইট, তবে মাইটের কিন্তু কোনো পাস্ট ফর্ম আবার নাই। মেয়ে শব্দটা আমরা পসিবিলিটি, পারমিশন, প্রেয়ার ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করতে পারি। তারপরে হচ্ছে মাইন্ড শব্দটা পসিবিলিটি, সাজেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। যেমন হচ্ছে, যেমন ধরেন বললাম যে সাজেশনের ক্ষেত্রে কিরকম, যেমন ইউ মাইট ফলো ইট, হ্যাঁ তোমার এটা আসলে ফলো করা উচিত বা তুমি এটা ফলো করতে পারো। তো আমি এটা সাজেশন দিচ্ছি। হি হ্যাজ ব্রট আ টিকেট, হি ড্যাশ কাম টুডে,
হি, এখানে সঠিক উত্তর হবে হি মে কাম টুডে। গুড ফ্রেন্ডস ড্যাশ লিসেন টু ইচ আদার, গুড ফ্রেন্ডস মাস্ট লিসেন টু ইচ আদার হবে। মাস্ট হচ্ছে সার্টেইনটি, অব্লিগেশন, ডিটারমিনেশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। এরপরে আমরা দেখলাম মাস্ট নটটা প্রহিবিশনের ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি। কোনো সুচিন্তিত অনুমান, কোনো সুচিন্তিত জানা তথ্যের ভিত্তিতে কোনো সুচিন্তিত অনুমান, ইনটিউশনের ক্ষেত্রে আমরা কিন্তু মাস্ট ব্যবহার করতে পারি। সেটা অতীতে হতে পারে, বর্তমানে হতে পারে, বা কোনো কন্টিনিউয়াস সেন্টেন্সও কিন্তু হতে পারে। ওকে, এরপরে আমরা দেখলাম হচ্ছে যে হ্যাভ টু, হ্যাভ টু এবং শুড এবং মাস্ট দুইটার অর্থে আসলে সেম সেম। যেখানে আপনি হ্যাভ টু ব্যবহার করবেন সেখানে আপনি মাস্টও ব্যবহার করতে পারেন। তবে মাস্টটা কিন্তু কোনো পাস্ট ফর্ম নাই, কিন্তু হ্যাভ টুটা আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার তিনটা ফর্মে আসলে ব্যবহার করতে পারি। এরপর আমরা দেখলাম যে ভার্বের সাথে আমরা কখন আইএনজি যুক্ত করব। যদি বাংলা বাক্যে দ্বিরুক্তি বোঝায় সেক্ষেত্রে আসলে ভার্বের সাথে আইএনজি হয়। আবার টু ব্যতীত যে কোনো প্রেপোজিশনের পরে ভার্ব বসলে আইএনজি হয়। এবং আরেকটা আমরা যেটা দেখলাম যে কিছু ফ্রেজ আছে যেগুলোর পরে সবসময় আইএনজি হয়, যেমন উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, অ্যাডমিট টু। তারপরে আমরা দেখলাম হচ্ছে ক্যান নট হেল্প, হ্যাঁ, ওর্থ, হ্যাঁ, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, ফিল লাইক, এগুলোর পরে উড ইউ মাইন্ড, এগুলোর পরে সবসময় হচ্ছে ভার্বের আইএনজি হয়। এবং আমরা আরেকটা নিয়ম শিখলাম, সেটা হচ্ছে ট্রানজিটিভ, ট্রানজিটিভ ভার্বের পরে যদি আরেকটা ভার্ব চলে আসে, সেই দ্বিতীয় ভার্বটার সাথে অবশ্যই অবশ্যই আইএনজি যুক্ত করতে হবে। ঠিক আছে? তো এই ছিল আমাদের আজকের হচ্ছে সেশন। আমি